নিঝুম কালো রাত, আর সেই রাতের আধারেই মুখোশধারী এক কিলারের হাতে মারা যায় নামকরা এক সুপারস্টার। পুলিশ এই কেসের ইনভেস্টিগেশন করতে গিয়ে খুঁজে পায় 25 বছর আগের এক সিরিয়াল কিলিং এর সূত্র। প্রথমে তারা মনে করে হয়তো সেই পুরনো কিলার ফিরে এসে খুন করছে, কিন্তু অদ্ভুত ব্যাপার হলো সেই কিলার আজও জেলে বন্দী। অনেক চেষ্টার পরেও পুলিশ এই কেসের কোনো কুলকিনারা করতে পারে না। তখন তারা এই অদ্ভুত রহস্য উদ্ঘাটনের জন্য সেই পুরনো কিলারকেই হায়ার করে। শুরু হয় চোর আর কোতোয়ালের এক অনবদ্য যুগলবন্দি, যেখানে এক খুনি পুলিশকে সাহায্য করতে থাকে তারই এক জাত ভাইকে ধরিয়ে দেওয়ার জন্য। কিন্তু তাদের এই সফরে এমন সব টুইস্ট আসতে থাকে যেটা পুলিশরাও কখনো আইডিয়া করতে পারেনি। বলছিলাম সদ্য মুক্তিপ্রাপ্ত মাধুরী দীক্ষিত অভিনীত বর্তমানের মোস্ট হাইপড সিরিজ মিসেস দেশপান্ডের কথা, যার প্রত্যেকটা মোড়ের সাসপেন্স আর টুইস্ট আপনার ব্রেন নিয়ে খেলবে। এই মনে হবে কেসটা হয়তো সলভ হয়ে গেছে, আর ঠিক সেই মুহূর্তেই আসবে নতুন টুইস্ট। তাই চলুন আর কথা না বাড়িয়ে এই টুইস্টে ভরা গল্পটা শুরু করা যাক। সিরিজের শুরুতেই আমরা বিরাট মালহোত্রাকে দেখতে পাই। বিরাট মালহোত্রা একজন স্টার ছিল। সে কাউকে কল করে দুজন রাশিয়ান মেয়েকে তার ফ্ল্যাটে পাঠাতে বলে। বিরাট অনেক ড্রাঙ্ক অবস্থায় তার ফ্ল্যাটে এসে গান চালিয়ে নাচতে শুরু করে। এরপর বিরাট একটু নেশা করে রিল্যাক্স করছিল। তখনই তার দরজার কলিং বেল বেজে ওঠে। বিরাট ভাবে ওই মেয়েগুলো হয়তো চলে এসেছে, তাই সে দরজা খোলে। কিন্তু সেখানে অন্য কেউ ছিল। লোকটার মুখ কভার করা ছিল বিধায় লোকটার চেহারা আমাদেরকে দেখানো হয় না। লোকটা এসেই বিরাটের ওপর অ্যাটাক করে দেয়, আর তার গলায় দড়ি পেঁচিয়ে তাকে শ্বাসরোধ করে মেরে ফেলে। এরপর ওই লোকটা সেখান থেকে একটা অ্যাওয়ার্ড নিয়ে বিরাটের হাতের উপর রেখে চলে যায়। এই লোকটা একজন সিরিয়াল কিলার ছিল। কিছুক্ষণ পর দুজন রাশিয়ান মেয়ে বিরাটের ফ্ল্যাটে আসে। তারা সেখানে বিরাটের লাশ দেখতে পায়। এরপর ওই মেয়েগুলো পুলিশকে ডাকে। কিছুক্ষণ পরেই সেখানে কমিশনার অরুণ খাত্রি তার পুরো টিমকে নিয়ে ডেড বডি ইনভেস্টিগেট করতে চলে আসে। অরুণ বিরাটের লাশ দেখে এর আগের খুন হওয়া লাশগুলোর দৃশ্য মনে করতে থাকে। বিরাটের আগেও কিছু লোককে ঠিক একইভাবে গলায় দড়ি পেঁচিয়ে মারা হয়েছে। তাদেরকেও একজনই খুন করেছে। অফিসার পল্লবী তখন বলে, বিরাট এই মেয়েগুলোকে এখানে ডেকেছিল। তার অর্ডার অনুযায়ী গার্ড সব সিসিটিভি ক্যামেরা বন্ধ করে দিয়েছে। অরুণের মনে পড়ে বহু বছর আগেও সীমা দেশপান্ডে নামের একজন মহিলা সিরিয়াল কিলার ঠিক একইভাবে মানুষকে খুন করেছিল। তবে দেশপান্ডে এখন জেলে আছে। অরুণ ভাবে দেশপান্ডে হয়তো আবার খুন করতে শুরু করেছে। তাই সে হায়দ্রাবাদ সেন্ট্রাল জেলে কল করে দেশপান্ডের ব্যাপারে জিজ্ঞেস করে। ওয়ার্ডেন শকুন্তলা তাকে জানায় যে দেশপান্ডে ঘুমাচ্ছে। তখন অরুণ বুঝতে পারে তার ধারণা ভুল। এরপর সে ফোন রেখে দেয়। পরদিন সকালে আমরা দেশপান্ডেকে তার সেলের ভেতর ইয়োগা করতে দেখি। সীমা দেশপান্ডের বর্তমান নাম জিনাত। তবে সে নামটা বদলে ফেললেও এখনো সবাই তাকে দেশপান্ডে হিসেবেই চেনে, আর সব থেকে বেশি চেনে লেডি সিরিয়াল কিলার হিসেবে। তো দেশপান্ডে এরপর জেলের রান্নাঘরে গিয়ে রান্না করতে শুরু করে। সেখানে বাকি সব মহিলা কয়েদিরাও রান্না করছিল। আস্মিতা নামের একটা কয়েদি সেখানে দেশপান্ডেকে সাহায্য করছিল। তখনই শকুন্তলা দেশপান্ডেকে তার কেবিনে ডাকে। দেশপান্ডে তার কেবিনে এলে সে বলে, গতকাল মুম্বাইয়ের কমিশনার অরুণ আমাকে কল করেছিল। সে তোমার ব্যাপারে জিজ্ঞেস করেছে, তুমি কি তাকে চেনো? দেখো, গত 5 বছরে আমি তোমার মতো ভালো কয়েদি আর দেখিনি, কিন্তু এখানে আসার আগে তুমি কি ছিলে বা কি করতে এসবের কোনো কিছুই তুমি আমাকে বলনি। তখনই টিভিতে বিরাট মালহোত্রার খুনের নিউজটা চলছিল। শকুন্তলা বলে, অরুণ খাত্রির কলের সঙ্গে এই ঘটনার কি কোনো কানেকশন আছে? দেশপান্ডে বলে, হ্যাঁ। শকুন্তলা বলে, তুমি কি কিছু বলতে চাও? দেশপান্ডে বলে, অরুণকে একটা মেসেজ পাঠাতে চাই। এদিকে অরুণের সঙ্গে জার্নালিস্ট প্রতীক দেখা করতে আসে। প্রতীক বলে, মাসগাঁওতে প্রথম মার্ডার হয়েছিল, দ্বিতীয়টা কালীবাড়িতে, আর এখন থার্ড খুন হলো। একদম সেম প্যাটার্নে। মনে হচ্ছে 25 বছর আগে সেই পুরনো সিরিয়াল কিলার আবার জেগে উঠেছে, আর এখন মুম্বাইতেই আছে। আমাদেরকে দ্রুত তাকে ধরতে হবে। রাতের বেলা আমরা সেই সিরিয়াল কিলারকে একটা বাড়িতে ঢুকতে দেখি। ওই লোকটা বাড়িতে ঢোকে। বাড়িতে একটা লোক তার স্ত্রীর সঙ্গে ঘুমাচ্ছিল। ওই কিলার তখন তার মুখের মাস্কটা খুলে ফেলে। এখানেই কিলারের মুখ দেখানো হয়। এরপর সিন এখানেই কাট হয়। পরদিন অরুণ দেশপান্ডের সঙ্গে দেখা করতে আসে। অরুণ দেশপান্ডের সঙ্গে কথা বলে। অরুণ বলে, 25 বছর পর আমি তোমার মেসেজ আবার পেলাম, তাও আবার মাত্র 4টা শব্দের মেসেজ। আমি হেল্প করতে পারবো। আচ্ছা, তুমি কি জানতে আমি আসবো? দেশপান্ডে বলে, হ্যাঁ। অরুণ বলে, বলো কিভাবে সাহায্য করবে? দেশপান্ডে বলে, আপনি ভেবেছেন মুম্বাইতে যা হচ্ছে সেটা আমি করছি। অরুণ সেটা স্বীকার করে। দেশপান্ডে বলে, আপনি আমাকে সবসময় অনেক বেশি চালাক ভেবেছেন। অরুণ বলে, 25 বছর আগে আমার সিনিয়ররাও আমাকে এটাই বলতো। পরে যখন তুমি তোমার 8টা খুনের কনফেশন দিলে, তখন সবাই চুপ হয়ে গিয়েছিল। আমি তোমাকে যতটা চালাক ভাবি তুমি তার চেয়েও অনেক বেশি চালাক। দেশপান্ডে বলে, আমি তো জেলের ভেতরে আছি, আর বাইরে কেউ একজন আমাকে নকল করে খুন করছে। অরুণ বলে,
আর তোমার মনে হচ্ছে তুমি আমাকে এই কাজে সাহায্য করতে পারবে? দেশপান্ডে তখন কনফিডেন্সের সাথে বলে সে অবশ্যই সাহায্য করতে পারবে। অরুণ বলে সে এখন পর্যন্ত 3 জনকে মেরেছে। তোমার কেন মনে হচ্ছে সে একজন পুরুষ? আমার সামনে তো একজন মহিলা বসে আছে। দেশপান্ডে বলে আমার মতো কেউ হতে পারবে না। ধরে নেই সে একজন পুরুষ। সে কি এক্স্যাক্টলি আমাকে নকল করছে? অরুণ বলে হ্যাঁ। দেশপান্ডে বলে তাহলে সে আরো 5 জনকে মারবে। অরুণ বলে যদি তাকে আটকানো না হয় তাহলে এর চেয়েও অনেক বেশি খুন হতে পারে। দেশপান্ডে বলে আপনার আমার সাহায্যের প্রয়োজন। অরুণ বলে তোমার কেন মনে হচ্ছে মুম্বাই পুলিশ কিলারকে ধরতে পারবে না? এটা শুনে দেশপান্ডে বলে ধরতে পারবে ঠিকই, তবে অনেকটা সময় লাগবে। আপনাদের হাতে কি সেই সময় আছে? আর আমি যা করতে পারবো সেটা পুলিশ কখনোই করতে পারবে না। আমি কিলারের মতো চিন্তা ভাবনা করতে পারবো, আর সেটা আপনিও খুব ভালো করেই জানেন। এই কারণেই এত দূর এখানে এসেছেন। আমি আপনাকে সাহায্য করব, কিন্তু এর বিনিময়ে আমারও কিছু চাই। এরপর অরুণ তার সিনিয়রকে দেশপান্ডের কথা বলে। অরুণ এখানে দেশপান্ডেকে একটা আলাদা সিকিউর জায়গায় নিয়ে যাওয়ার ব্যাপারে বলে। তার সিনিয়রও এই ব্যাপারে পারমিশন দিয়ে দেয়। পরের সিনে আমরা রঘু নামের একটা ছেলেকে বাইক নিয়ে একটা জায়গায় যেতে দেখি। পুলিশ ফোর্সও তাকে ফলো করছিল। রঘু একটা গ্যাংস্টারের কাছে ড্রাগ ডেলিভারি দিতে এসেছিল। রঘু ভেতরে গিয়ে ড্রাগের বিনিময়ে গ্যাংস্টারের কাছ থেকে টাকা চায়। ওই সময় বাইরে পুলিশ পাহারা দিচ্ছিল। কিছুক্ষণ পর ড্রাগের গাড়ি এলে পুলিশ তাদের ওপর হামলা করে দেয় এবং সেখানে থাকা সমস্ত ড্রাগ জব্দ করে ফেলে। পুলিশ ভেতর গিয়ে রঘু সহ সেখানকার সবাইকে অ্যারেস্ট করে নেয়। এরপর রঘুকে ওই লোকদের সঙ্গে লকআপে ঢোকানো হয়। কিছুক্ষণ পর সেখানকার একজন অফিসার রঘুকে ডেকে নিয়ে যায়। এখানে জানা যায় যে রঘু আসলে একজন এসিপি। তার আসল নাম তেজাস ফারকে। সেই ড্রাগ ডিলারকে ধরার জন্য একটা আন্ডারকভার মিশনে গিয়েছিল, কিন্তু আসল অপরাধীর নাম জানার আগেই পুলিশ তাকে ধরে নিয়ে এসেছে। অফিসার এই জন্য তাকে সরি বলে এবং তাকে জানায় এটা কমিশনারের অর্ডার ছিল। তেজাস এতে অনেক রেগে যায়। এরপর সে অরুণের সঙ্গে দেখা করতে যায়। অরুণ তেজাসকে ওই সিরিয়াল কিলারের কেসের ফাইলটা দেয়। তেজাস তখন ওই ফাইলগুলো দেখতে শুরু করে। সেখানে দেশপান্ডের ফাইলও ছিল। তেজাস অরুণকে বলে এই সিরিয়াল কিলার তো দেশপান্ডেও হতে পারে। অরুণ বলে আমি তাকে অ্যারেস্ট করেছিলাম, সে জেলে আছে। অরুণ বলে আমি জানতাম সে সবগুলো খুন করেছে, কিন্তু আমার কাছে একটা মার্ডারেরই প্রমাণ ছিল। বাকি 7টা খুনের দোষ সে নিজেই স্বীকার করেছে। এরপর সে নতুন নাম আর নতুন পরিচয়ে হায়দ্রাবাদ জেলে শিফট হয়েছে। আমরা মিসেস দেশপান্ডেকে আমাদের ইনভেস্টিগেশনের অংশ বানাবো। তেজাস বলে এটা তো অনেক রিস্কি হবে। অরুণ বলে কিন্তু এটা অনেক বেশি ইম্পর্ট্যান্ট। আর এই ইনভেস্টিগেশনের ব্যাপারটা শুধুমাত্র আমাদের দুজনের মধ্যেই থাকবে। আমি একটা ছোট টিম বানিয়েছি যারা দেশপান্ডেকে গার্ড করবে। এরপর তেজাস তার স্ত্রীর সঙ্গে দেখা করতে তার সেলুনে যায়। তেজাস বহুদিন পর ফিরে এসেছে, তাই তার স্ত্রী অনেক খুশি হয়। এরপর তেজাস তার স্ত্রীকে নিয়ে বাড়িতে চলে যায়। রাতে তেজাসের বাড়িতে তার নানা চলে আসে, যাকে সে আজুবা বলে ডাকে। তেজাসের বাবা মা কেউ নেই, আজুবাই তাকে বড় করেছে। তো তেজাস বাড়িতে তার এই মিশনের ব্যাপারে কাউকে কিছু বলে না। এদিকে দেশপান্ডে জেলের ভেতরে কিছু বিষাক্ত মাশরুম বনেছিল। সেখান থেকে কিছু মাশরুম নিয়ে সেটাকে পিষে নিজের জামার ভেতরে লুকিয়ে ফেলে। এরপর সে হঠাৎ করেই জেলের ভেতর অসুস্থ হয়ে পড়ে। তাকে হসপিটালে নিয়ে যাওয়ার জন্য অ্যাম্বুলেন্সে তোলা হয়, কিন্তু মাঝ রাস্তায় অ্যাম্বুলেন্সে একজন পুলিশ অফিসার ওঠে। দেশপান্ডে আসলে অসুস্থতার ভান করেছিল, আর এই সব অরুণের প্ল্যান ছিল, যাতে এই মিশনের ব্যাপারে কেউ কিছু না জানতে পারে। দেশপান্ডেকে এখান থেকে দূরে একটা সিকিউর বাড়িতে নিয়ে যাওয়া হয়। ওই বাড়ির সব জায়গায় সিসিটিভি ক্যামেরা লাগানো ছিল, যাতে অরুণ সবসময় দেশপান্ডের ওপর নজর রাখতে পারে। ওই বাড়ির চারপাশে অনেকগুলো পুলিশকে গার্ড হিসেবে রাখা হয়েছিল। তো দেশপান্ডে সেখানে গেলে তাকে চেক করে ভেতরে ঢোকানো হয়। দেশপান্ডে বেডরুমে গিয়ে সেখানে সিসিটিভি ক্যামেরায় দেখে বুঝতে পারে অরুণ তার উপর সার্বক্ষণিক নজর রাখছে। এরপর দেশপান্ডে পোশাক বদলে নেয়, আর যে জামার ভেতরে সে মাশরুম এনেছিল সেটা বিছানার নিচে লুকিয়ে ফেলে। কিছুক্ষণ পর অরুণ তেজাসকে নিয়ে সেখানে আসে। তেজাস দেশপান্ডেকে তার নাম ধরে ডাকলে দেশপান্ডে বলে আমাকে জিনাত নামে ডাকলে খুশি হব। তেজাস বলে আমি দেশপান্ডেই প্রেফার করি, এতে আমার মনে হবে আমি কোনো সিরিয়াল কিলারের সাথে কথা বলছি। এরপর তারা দেশপান্ডেকে ইন্টারোগেট করতে শুরু করে। তেজাস ওই 3টা খুনের ক্রাইম সিনের ফটোগুলো দেশপান্ডেকে দেখিয়ে বলে আপনি কি এখানে অন্যরকম কিছু দেখতে পাচ্ছেন? দেশপান্ডে বলে ছবিতে ততটাই দেখা যায় যতটা ফটোগ্রাফার দেখাতে চায়। আমি আপনাদেরকে তখনই সাহায্য করতে পারবো যখন আমি নিজের চোখে ওই জায়গাগুলো দেখব। লাস্ট মার্ডার হয়েছিল বিরাট মালহোত্রার। আমি তার ক্রাইম সিনে যেতে চাই। তেজাস এতে রাজি হয় না, কিন্তু অরুণ তাকে সেখানে যাওয়ার পারমিশন দিয়ে দেয়। দেশপান্ডের এক্সপ্রেশন তখন বেশ অদ্ভুত ছিল। তার মুখে সবসময় একটা রহস্যের হাসি লেগে থাকতো। মনে হতো সে যেন কোনো গভীর রহস্য মনের ভেতর লুকিয়ে রেখেছে। বাইরে এসে তেজাস অরুণকে বলে সে এই হাসির পেছনে অনেক কিছু লুকাচ্ছে। তখন অরুণ বলে ফটোগ্রাফারের মতো জিনা তো তোমাকে ততটাই দেখাবে যতটা সে দেখাতে চায়, তাই কেয়ারফুল থাকবে।
এদিকে ওই সিরিয়াল কিলার ওই বাড়ি থেকে লোকটাকে ধরে এনে একটা জায়গায় আটকে রাখে। ওদিকে তেজাস আর অরুণ দেশপান্ডেকে বিরাটের ফ্ল্যাটে নিয়ে যায়। সেখানে গিয়ে দেশপান্ডে বিরাটের খুনের পুরো ঘটনাটা ইমাজিন করে। দেশপান্ডে সেখানে ওই অ্যাওয়ার্ডটা দেখতে পায়, যেটা যেটা খুনি বিরাটের হাতে দিয়ে গিয়েছিল। দেশপান্ডে অরুণকে বলে, এই খুনটা আমার তৃতীয় মার্ডারকে কপি করে করা হয়েছে। আপনি তো জানেনই সে একজন রেপিস্ট ছিল। তাকে মারার পর আমি তার হিউম্যানিটেরিয়ান অ্যাওয়ার্ডটা তার হাতে রেখে দিয়েছিলাম। আর আমার কনফেশন স্টেটমেন্টে আমি এই বিষয়টা শুধুমাত্র একবারই বলেছি, অর্থাৎ এই কপিক্যাট খুনি আমার ফাইলটা খুব ভালোভাবে পড়েছে। তেজাস তখন অরুণকে বলে, আপনি বলেছিলেন এই ফাইল মাত্র 6 জন পড়েছেন। অরুণ বলে, তাদের মধ্যে আমিও একজন। তেজাস বলে, আমি বাকি 5 জনের নাম জানতে চাই। অরুণ বলে, সকালের মধ্যেই পেয়ে যাবে। এরপর তেজাস দেশপান্ডেকে বলে, আপনি তো এই ছবি আগেও দেখেছিলেন, তাহলে সেখানেই তো বলতে পারতেন এটা। দেশপান্ডে বলে, আসলে কিলারের মতো ভাবার জন্য আমি এখানে এসেছি। আমি আপনাদের অনেকটা সময় নষ্ট করেছি ঠিকই, কিন্তু সাহায্যও তো করেছি। দেশপান্ডে এরপর অরুণের কাছে একটা ফেভার চায়। দেশপান্ডে একজন শেফ ছিল, তাই সে অরুণকে রান্নার সামগ্রী এনে দিতে বলে। তার কথা মতো অরুণ রান্নার সব ব্যবস্থা করে দেয়। এরপর দেশপান্ডে রান্না করতে শুরু করে। সেখানে একজন গার্ড তার উপর নজর রাখতে থাকে। ওদিকে তেজাস ওই 5 জনের ব্যাপারে খোঁজ নেওয়ার পর অরুণকে বলে, যে 5 জন এই ফাইলটা পড়েছিল তাদের মধ্যে 3 জনই মারা গেছে। এখন তাদের মধ্যে বাকি আছে শুধু আপনি আর ডিফেন্স লয়ার জিহান। আমি জিহানের সঙ্গে দেখা করতে যাচ্ছি। তেজাস তখন জিহানের সঙ্গে দেখা করতে তার অফিসে চলে যায়। জিহান দেশপান্ডের ফাইলটা খুঁজতে থাকে, কিন্তু সেখানে সেই ফাইলটা সে খুঁজে পায় না। তখন তেজাস বলে, আপনি নিশ্চয়ই লকারের চাবিটা অন্য কাউকে দিয়েছিলেন। জিহান বলে, এটা নিশ্চয়ই আমার ইউজলেস ভাতিজার কাজ। আসলে জিহানের ভাতিজা হোশ ওই ফাইলটা চুরি করে নিয়ে গিয়েছিল, যার কারণে জিহান সেটা খুঁজে পাচ্ছিল না। তো তেজাস যখন হোশের সঙ্গে কথা বলতে চায় তখন জিহান বলে, সে তখন বাড়িতে নেই, তবে কিছুক্ষণ পরেই চলে আসবে। জিহানের ভাতিজা হোশ তার বাইক নিয়ে সেখানে চলে আসে। বাইকের আওয়াজ পেয়ে তেজাস আর জিহান জানালা দিয়ে বাইরে তাকায়। হোশ ভেতরে ঢুকলে আমরা দেখতে পাই এটাই সে সিরিয়াল কিলার ছিল। হোশ তেজাসের কাছে বন্দুক দেখতে পেয়ে বাইক নিয়ে দ্রুত সেখান থেকে পালিয়ে যায়। তেজাস তাকে ধাওয়া করে কিন্তু ধরতে পারে না। এরপর তেজাস থানায় ফোন করে হোশের বাইকের ডিটেলস দিয়ে তাকে ধরতে বলে। তেজাস জিহানকে হোশের রুম দেখাতে বলে। সেখানে যাওয়ার পর সে হোশের রুম খুব ভালোভাবে সার্চ করে এবং সেখানকার টয়লেটের ভেতরে কাগজে মোড়ানো কিছু চিঠি উদ্ধার করতে পারে সে। এই চিঠিগুলো দেশপান্ডের পাঠানো ছিল। চিঠিগুলো দেখে মনে হচ্ছিল যেন দেশপান্ডের সঙ্গে হোশের কোনো সম্পর্ক আছে। এরপর তেজাস অরুণকে ওইসব চিঠি দেখিয়ে বলে, আমি নিশ্চিত হোশই ওই কিলার। দেশপান্ডে আমাদেরকে মিথ্যে বলেছে, আর এই সব কিছু তার নাটক ছিল। এরপর ফ্ল্যাশব্যাকের সিনে হায়দ্রাবাদের জেলখানা দেখানো হয়, যেখানে আস্মিতা সেখানকার এক গার্ডকে লুকিয়ে একটা চিঠি দিয়ে বাইরের দিকে আসে। সেখানে হোশ তার সঙ্গে দেখা করতে এসেছিল। হোশ আস্মিতাকে জিজ্ঞেস করে সে তার চিঠি দেশপান্ডেকে দিয়েছে কিনা। আস্মিতা তখন হ্যাঁ বলে। হোশ দেশপান্ডের ফ্যান ছিল, সেও তার মতোই একজন সিরিয়াল কিলার হতে চায়, তাই আস্মিতার মাধ্যমে সে দেশপান্ডেকে চিঠি পাঠাতো, আর আস্মিতা গার্ডের মাধ্যমে হোশকে তার রিপ্লাই চিঠি তার কাছে পাঠিয়ে দিত। এভাবেই হোশ আর দেশপান্ডের মধ্যে চিঠির আদান প্রদান হতো। সিন প্রেজেন্টে আসে। তেজাস আস্মিতার থেকে হোশের পাঠানো ওই সব চিঠি এনে দেশপান্ডের সামনে রেখে তাকে ওই চিঠির ব্যাপারে জিজ্ঞেস করে। তখন দেশপান্ডে বলে, জানি না কিভাবে হোশ জেনে গেছে যে আমি হায়দ্রাবাদ জেলে আছি। সেখানে এসে সে আমাকে মেসেজ পাঠিয়েছিল সে আমার সঙ্গে দেখা করতে চায়, কিন্তু আমি মানা করে দিয়েছি। এরপর সে আস্মিতার কাছে লেটার পাঠায়। লেটারে সে আমাকে হুমকি দিয়েছিল যে আমি যদি তার লেটারের জবাব না দেই তাহলে সে আমাকে এক্সপোজ করে দেবে। তেজাস বলে, আপনি মিথ্যে বলছেন, এসব ভাবনা আপনি নিজেই বানিয়েছেন। দেশপান্ডে বলে, হোশের মতো অনেক সাইকো এই দুনিয়াতে আছে। তেজাস বলে, এটা সেই ব্যক্তি বলছে যে অকারণে 8 জনকে খুন করেছে। দেশপান্ডে রিল্যাক্স হয়ে বলে, আপনি বুঝতে পারছেন না, অনেক পাগল আছে যারা এই দুনিয়ায় খারাপ অবস্থা দেখে পাপ করার জন্য আগ্রহী হয়, হোশও তাদের মধ্যে একজন। তেজাস বলে, হোশ এই লেটারগুলোতে অনেক ভয়ঙ্কর খুনের ব্যাপারে লিখেছে, আর আপনি সেসবে তাকে সাপোর্ট করেছেন। দেশপান্ডে বলে, আমার কাছে আর কোনো উপায় ছিল না, কিন্তু তেজাস তার কথা বিশ্বাস করে না। তেজাস বলে, হোশ যে 3 জনকে মেরেছে তাদের খুনের ব্যাপারে লেটারে কেন লেখেনি। দেশপান্ডে বলে, সেটা আমি জানি না। তেজাস বলে, যা হয়েছে তার জন্য আপনি উস্কানি দিয়েছেন, এটা আমি খুব ভালো করেই জানি। দেশপান্ডে বলে, পাগলরা খুনের কথা বললেও সব পাগল কিন্তু খুন করে না। কিছু পাগল আছে যারা শুধু খুনের কথাই বলে যায়। এখন কে খুনি আর কে শুধু মুখে বুলি আওড়ায় এটা জানা এতটা সহজ নয়। অরুণ দেশপান্ডেকে জিজ্ঞেস করে, সে 3 জনকে মেরেছে, এরপর আরও কাউকে মারবে। হোশের ব্যাপারে তুমি কিছু তো জানো, তাকে থামানোর অনেক জরুরি। দেশপান্ডে বলে, আমরা কখনো সামনাসামনি দেখা করিনি, যদি আমার তার সঙ্গে দেখা হতো তাহলে আমি হয়তো তার ব্যাপারে আরো ভালোভাবে বুঝতাম। আপনারা এই লেটারগুলো আমার কাছে রেখে যান, জবাব এখানেই আছে। তেজাস এতে রেগে সেখান থেকে বেরিয়ে আসে।
অরুণ বাইরে এলে তেজাস তাকে বলে, এই মহিলাটা আমাদেরকে মিথ্যে বলছে, তাকে 3rd ডিগ্রি দিলেই সে সবকিছু বলে দেবে। অরুণ তখন হতাশ হয়ে বলে, তাতে কোনো লাভ নেই। 25 বছর আগে আমি সেই চেষ্টা করেছি। 3 দিন 3 রাত তাকে মারা হয়েছিল, কিন্তু সে শুধু হেসেছে, একটা বারের জন্য মুখ খোলেনি। তুমি এখন রেগে আছো, একটু ধৈর্য ধরো। এরপর আমরা দেখি হোস যে লোকটাকে একটা জায়গায় বেঁধে রেখেছিল সেখানে ওই লোকটা ভয়ে চিৎকার করতে থাকে। এরপর সিন এখানেই কাট হয়ে যায়। অরুণ থানায় ফিরে গেলে অফিসার পল্লবী এসে তাকে জানায় এই কেসে সেও থাকতে চায়। অরুণ পল্লবীকে এই কেসের কিছু ইনফো কারোর সঙ্গে শেয়ার করতে বারণ করে। দেশপান্ডে রান্না করতে করতে হোসের লেখা একটা চিঠির ব্যাপারে তার মনে পড়ে যায়। দেশপান্ডে তখন ওই চিঠি আবারও দেখে সিকিউরিটি গার্ড ওমকারকে বলে তেজাসের সঙ্গে কথা বলিয়ে দিতে। ওমকার তাকে ফোন দিলে তেজাস তাকে বলে হোস সবসময় রেগে থাকতো, সব লেটারে সে তার শত্রুর ব্যাপারে লিখেছিল, কিন্তু পরে যখন সে আমাকে বন্ধু হিসেবে মেনে নিয়েছিল তখন সে কিছুটা শান্ত হয়। এরপর হঠাৎ করেই তার একদিন লেটার আসা বন্ধ হয়ে যায়, আর 12 জুলাইয়ের পর থেকে সে জেলে আসাও বন্ধ করে দেয়। তার সর্বশেষ লেটার এসেছিল 17 আগস্ট। এইবার সে আগের চেয়েও অনেক বেশি রেগেছিল। এই লেটারে সে লিখেছিল, আমার এই দুনিয়াতে কোনো বন্ধু নেই, সবাই ধোঁকাবাজ। 12 জুলাই আর 17 জুলাইয়ের মধ্যে কিছু একটা হয়েছে। আমার মনে হয় হোস নতুন কোনো বন্ধু বানিয়েছিল, আর সেই বন্ধু হয়তো এমন কিছু করেছে যার কারণে সে অনেক রেগে আছে। খোঁজ নিন এই বন্ধুটা কে। তেজাস তখন এই হোসের বন্ধুকে খুঁজে বের করার জন্য উঠে পড়ে লাগে। সে এই ব্যাপারে জানার জন্য জিহানের কাছে যায়, আর তার কাছে জিজ্ঞেস করে 12 জুলাই থেকে 17 আগস্ট পর্যন্ত হোস কোথায় ছিল। জিহান বলে সে মুম্বাইয়ের বাইরে 2 দিনের বেশিও টিকতে পারবে না, তার কোনো ক্যারিয়ার নেই। তেজাস তার বন্ধুর ব্যাপারে জিজ্ঞেস করলে জিহান বলে 10 দিনের বেশি কেউ তাকে সহ্য করতে পারে না, স্কুল কলেজেও তার কোনো বন্ধু নেই। তবে জুলাইয়ে সে একটা কনস্ট্রাকশন সাইটে জব পেয়েছিল। একটা ছেলে ছিল যে হোসকে বাড়িতে ড্রপ করে দিত। আমি ভেবেছিলাম তারা বন্ধু হয়ে গেছে, কিন্তু কিছুদিন পর এটাও চলে গেছে। তেজাস তখন জিহানের কাছ থেকে কনস্ট্রাকশন সাইটের ঠিকানা নিয়ে সেখানে যায়। তেজাস সেখানকার মালিককে হোসের ব্যাপারে জিজ্ঞেস করে। মালিক বলে তার নামও নেবেন না, আমি ভুল করেছিলাম তাকে আমার সাইটে রেখে, যতীনের কথায় তাকে এখানে রেখেছিলাম। তেজাস যতীনের ব্যাপারে জিজ্ঞেস করলে মালিক বলে সে আমাদের প্রোডাক্ট সুপারভাইজার, তার মন অনেক বড়। তেজাস জিজ্ঞেস করে যতীনকে কোথায় পাওয়া যাবে। মালিক বলে আমিও তাকে খুঁজছি, সোমবার থেকে সে গায়েব। তেজাস তখন যতীনকে খুঁজতে শুরু করে। এদিকে আমরা দেখি হোস ওই লোকটার স্ত্রী আর মেয়েকেও ওই লোকটার বাড়িতেই আটকে রেখেছে। ওই লোকটাই আসলে যতীন, যাকে তেজাস খুঁজছে। হোস যতীনের স্ত্রী আর মেয়ের জন্য খাবার নিয়ে আসে। যতীনের স্ত্রী আর তার মেয়ে ভীষণ ভয় পেয়েছিল। হোস যতীনের মেয়েকে শান্ত করার জন্য ব্রাউনে আনতে যায়। যতীনের বাড়ির বাইরে তেজাস পুলিশ নিয়ে ঘেরাও করেছিল। হোস রান্নাঘর থেকে পুলিশকে দেখে ভীষণ রেগে যায়। সে যতীনের স্ত্রী আর মেয়েকে মারতে আসে, আর ঠিক তখনই দরজা ভেঙে তেজাস ভেতরে চলে আসে। তেজাস হোসকে অ্যারেস্ট করে নিয়ে চলে যায়। এরপর হোসকে ইন্টারোগেশন রুমে বসানো হয়। সেখানে হোস একদম রিল্যাক্সে বসেছিল। তেজাস কিছুক্ষণ পর সেখানে আসে। সে সেখানে একটা ক্যামেরা সেট করে। তেজাস হোসের কাছে অনেক ফ্রেন্ডলি কথা বলে। এরপর সে ওই 3টা লাশের ছবি হোসকে দেখিয়ে বলে এই 3টা মার্ডারই মিসেস দেশপান্ডের মতো করে করা হয়েছে। তেজাস হোসকে সব স্বীকার করতে বলে। হোস বলে সে দেশপান্ডের সঙ্গে দেখা করতে চায়। হোস তেজাসকে দেশপান্ডের সঙ্গে মিটিং ফিক্স করতে বলে। তেজাস বলে সব করে দেব, তবে আগে বলো যতীনের বডি কোথায়। হোস বলে আগে মিস দেশপান্ডের সঙ্গে দেখা করাও, তারপর কনফিউশন পেয়ে যাবে। এসব কিছু ক্যামেরার মাধ্যমে অরুণ দেখছিল। তেজাস বাধ্য হয়ে দেশপান্ডের কাছে গিয়ে বলে হোস এখনো বলেনি যতীনের বডি কোথায়। যতীনকে যদি সে না মেরে থাকে তাহলে তাকে বাঁচানোর জন্য আপনাকে সাহায্য করতে হবে। এরপর হোসকে দেশপান্ডের কাছে নিয়ে আসা হয়। হোস অনেক খুশি ছিল, কারণ সে দেশপান্ডের অনেক বড় ফ্যান ছিল। সে কখনো তাকে দেখেনি, এই কারণে হোস ভীষণ এক্সাইটেড ছিল। দেশপান্ডে আর হোসের মিটিং এর জন্য সবকিছু ফিক্স করা হয়। তেজাস তাদের টেবিলের নিচে একটা স্পিকার লাগিয়ে দেয়, আর সেখানে ক্যামেরা লাগানো থাকে। এরপর দেশপান্ডে আর হোসের মিটিং শুরু হয়। হোস দেশপান্ডেকে দেখে এক্সাইটেড হয়ে বলে আমার বিশ্বাস হচ্ছে না আপনি আমার সামনে বসে আছেন। দেশপান্ডে বলে তুমি যেভাবে আমার কাজ কপি করেছো তাতে তোমার সঙ্গে দেখা করা আমার উচিত ছিল। এটা শুনে হোস খুশি হয়ে বলে আপনার আমার কাজ সত্যি ভালো লেগেছে। দেশপান্ডে বলে আমি তোমার কাজে অনেক খুশি। ক্যামেরা স্পিকারের মাধ্যমে বাইরে বসে তেজাস এবং অরুণ এই সবকিছু দেখতে এবং শুনতে পাচ্ছিল। এখানে কথার মাঝে হোস দেশপান্ডের একটা সিক্রেট গোপন রাখার ব্যাপারে বলে। এটা শুনে দেশপান্ডে রেগে যায়। এই সিক্রেটের কথা শুনে তেজাস একটু নড়ে চড়ে বসে। দেশপান্ডে হোসকে বলে আমি তোমার লেটার পড়েছি, যেখানে তুমি লিখেছো তুমি সবসময় সত্যি কথা বলো, তাই এখন সত্যিটা বলে দাও আর নিজেকে আমার কপিক্যাট বলা বন্ধ করো। এটা শুনে অরুণ আর তেজাস দুজনেই অবাক হয়ে যায়। হোস দেশপান্ডেকে বলে আমি তো কিছুই বুঝতে পারছি না। তখন দেশপান্ডে বলে তুমি আমার কোনো কাজ কপি করনি, তুমি কাউকে খুন করনি। হোস এটা কিছুতেই মানতে চায় না।
তখন দেশপান্ডে বলে, এটা সত্যি। হোস এতে অনেক উত্তেজিত হয়ে যায়। দেশপান্ডে বলে, তুমি কাউকেই মারোনি, কাউকে মারার মতো যোগ্যতা তোমার নেই, তুমি দুর্বল আর কাপুরুষ। কিন্তু হোস এটা কোনোভাবেই মানতে চায় না। সে কনফিউজ করতে থাকে যে সেই সবাইকে মেরেছে। দেশপান্ডে বলে, তুমি শুধু মন গড়া গল্প বানিয়েছ, যা পূরণ করার সাহস তোমার কখনোই নেই। আমি তোমাকে ঘৃণা করি। এসব শুনে হোস কাঁদতে শুরু করে। আসলে এতক্ষণ আমরা যাকে সিরিয়াল কিলার ভাবছিলাম সে আসলে সিরিয়াল কিলার নয়। সিরিয়াল কিলার অন্য কেউ। হোস একটু সাইকো বটে, তবে সে কাউকে খুন করেনি। আসল সিরিয়াল কিলার কে সেটা পরে জানা যাবে। এরপর দেশপান্ডে হোসকে যতীনের ব্যাপারে জিজ্ঞেস করে। হোস তখন বলে দেয় যতীনকে কোথায় রাখা আছে। তেজাস তখনই পুলিশকে সেখানে পাঠিয়ে দেয় যতীনকে উদ্ধার করার জন্য। এরপর দেশপান্ডে হোসের দিকে তাকিয়ে স্মাইল করে। হোসও তখন তার কান্না থামায়। এরপর হঠাৎ করেই দেশপান্ডে তার হাত টেনে তাকে টেবিলের ওপর নিয়ে আসে, আর এক হাতে টেবিলে লাগানো স্পিকারটা চেপে ধরে হোসের কানে কানে কিছু একটা বলে। স্পিকার ধরে রাখার কারণে সে কি বলছে সেটা পরিষ্কারভাবে তেজাসরা শুনতে পায় না। কিছুক্ষণ পর দেশপান্ডে স্পিকার ছেড়ে দেয়, যার ফলে তেজাস আর অরুণ আবারও তাদের কথা শুনতে পায়। এরই মাঝে হোস জোরে জোরে কাঁদতে শুরু করে। দেশপান্ডে তার কানে এমন কিছু বলেছিল যার কারণে হোস কাঁদতে কাঁদতে মাটিতে লুটিয়ে পড়ে। এটা দেখে তেজাস ছুটে সেখানে আসে আর দেশপান্ডেকে জিজ্ঞেস করে, আপনি তাকে কি বলেছেন? তখনই সেখানে অরুণ আসে এবং হোসকে হসপিটালে নিয়ে যেতে বলে। তেজাস তখন অরুণকে বলে, এই মহিলাটা আমাদের সঙ্গে খেলছে, এমন কিছু আছে যেটা সে লুকাচ্ছে। তেজাস অনেক উত্তেজিত হয়ে যায়। তখন অরুণ তাকে শান্ত হতে বলে। দেশপান্ডে অরুণকে বলে, যতীন এখনো বেঁচে আছে, এর মানে আমাকে কপি করা লোকটা এখনো তার পরবর্তী শিকার খুঁজে বেড়াচ্ছে। এরপর পুলিশরা যতীনকে উদ্ধার করে আনে। এরপর রাতে আমরা একটা লোককে একটা বারে একটা মেয়ের সঙ্গে ড্রিঙ্ক করতে দেখি। লোকটা অনেক মদ খেয়ে বার থেকে বেরিয়ে তার গাড়ির কাছে আসে। সেখানে আমরা দড়ি হাতে ওই সিরিয়াল কিলারকে দেখতে পাই। কিলার লোকটাকে মারার জন্য এগিয়ে আসছিল। তখন সেখানে একটা ট্রাক এসে থামে। এটা দেখে ওই কিলার লুকিয়ে পড়ে। তখন ওই লোকটাও তার গাড়ি নিয়ে চলে যায়। পরদিন সকালে তেজাস দেশপান্ডের কাছে যায়। দেশপান্ডে তখন রান্না করছিল। তেজাস দেশপান্ডেকে বলে, আপনার কারণে যতীন বেঁচে আছে। তেজাস কালকের রাগারাগির জন্য দেশপান্ডের কাছে সরি বলে। এরপর দেশপান্ডে তেজাসকে বলে, আমি আজ স্পেশাল একটা রেসিপি বানিয়েছি, আপনি প্লিজ আপনার টিমকে খেতে বলুন। দেশপান্ডে তেজাসকেও খাবার দেয়। তেজাস এবার কোনো কথা না বলেই চুপচাপ খেতে বসে যায়। দেশপান্ডে তেজাসকে খাবার বেড়ে দেয়। তেজাস খাবার খেয়ে বলে, এটা খুব মজার হয়েছে। দেশপান্ডে তেজাসকে জিজ্ঞেস করে, আপনি পুলিশ অফিসার কেন হলেন? তেজাস বলে, আমরা কি বন্ধু হয়ে গেছি নাকি? দেশপান্ডে বলে, আমরা একসঙ্গে কাজ করছি, তাই আমার মনে হয় আমাদের একে অপরের ব্যাপারে কিছু জানা উচিত। আপনি তো আমার ব্যাপারে সবই জানেন। তখন তেজাস বলে ওঠে, না, সবকিছু জানি না। দেশপান্ডে বলে, আর কি জানতে চান? তেজাস জিজ্ঞেস করে, আপনি মানুষদেরকে কিভাবে মারতেন? তখন দেশপান্ডে বলে, এর জবাব আমি দেব, তবে তার পরিবর্তে আমারও একটা প্রশ্নের উত্তর দিতে হবে। তেজাস বলে, ঠিক আছে, তবে আমি কিন্তু শুধু একটা প্রশ্নেরই উত্তর দেব। দেশপান্ডে বলে, আপনার আর দেশের সিপাহীরা যে কারণে মানুষকে খুন করেন, আমিও ঠিক একই কারণেই মানুষ খুন করতাম। তেজাস বলে, তার মানে আপনি মানুষ মেরে দেশকে রক্ষা করেছিলেন? দেশপান্ডে বলে, আপনার কাছে যদি অন্য কোনো রাস্তা না থাকে তাহলে আপনি কি খুন করতেন না? তেজাস বলে, প্রশ্নের উত্তর তো প্রশ্ন হয় না। তখন দেশপান্ডে বলে, আপনি জবাব দিন, মারতেন কিনা? তেজাস বলে, হ্যাঁ, মারতাম। দেশপান্ডে তখন জিজ্ঞেস করে, কেন? কারণ সমাজ আপনাকে পারমিশন দিয়েছে এই জন্য? তেজাস বলে, না, কারণ অন্যায়কারীর শাস্তি পাওয়া উচিত এই জন্য। দেশপান্ডে বলে, ঠিক বলেছেন, আমি যাদেরকে মেরেছি তারা কোনো সাধারণ খারাপ মানুষ ছিল না, তারা এক একটা রাক্ষস ছিল। বিশ্বাস না হলে অরুণকে জিজ্ঞেস করুন। এরপর দেশপান্ডে আবার জিজ্ঞেস করে, আচ্ছা, আপনি এই রাস্তা কেন বেছে নিয়েছেন? তেজাস বলে, জানি না, হয়তো ছোটবেলায় চোর পুলিশ একটু বেশি খেলেছিলাম। এখানে তেজাস বলে যে তার বাবা মা কেউ নেই। বাবা ক্যান্সারে মারা গেছে আর মা অ্যাক্সিডেন্টে। অবশ্যই এই ব্যাপারে দেশপান্ডেই তাকে জিজ্ঞেস করেছিল। তো যাই হোক, দেশপান্ডের রিকোয়েস্টে তেজাস তার স্ত্রীর ব্যাপারেও জানায়। এরপর তেজাস খাবার খেয়ে বেরিয়ে যায়। বাইরে একজন অফিসার তাকে হোস আর দেশপান্ডের মিটিংয়ের ভিডিওর পেনড্রাইভটা দেয়। তেজাস ওই পেনড্রাইভের সাউন্ডটা ক্লিয়ার করার জন্য সাইবার ল্যাবে যায়। সেখানে থাকা লোকটা তাকে জানায় যে এটা অনেক অস্পষ্ট, তবে সেটা সে ক্লিয়ার করার চেষ্টা করবে। তেজাস এরপর হসপিটালের ডক্টরকে কল করে হোসের ব্যাপারে জিজ্ঞেস করে। ডক্টর তখন বলে, হোস এখন পুরোপুরি মানসিক রোগী হয়ে গেছে। এরপর রাতে তেজাস তার ফ্যামিলিকে নিয়ে আজুবার বার্থডে সেলিব্রেট করে আর সেখানে অনেক ভালো সময় কাটায়। এদিকে দেশপান্ডে বাইরে বসেছিল আর তার সামনে সিকিউরিটি গার্ড ইমরান বসে তার স্মার্টফোনে গান শুনছিল। ইমরান দেশপান্ডের রান্নার অনেক প্রশংসা করে। দেশপান্ডে স্মার্টফোনের ব্যাপারে কিছু জানতো না। সে ইমরানকে ওই ফোনটা চালানো শেখাতে বলে। দেশপান্ডে এটাও জানায় যে তার নতুন নতুন জিনিস শিখতে অনেক ভালো লাগে। সে যখন জেলে গিয়েছিল তখন তো স্মার্টফোন ছিল না, তাই সে স্মার্টফোন চালানো শিখতে চায়।
কিন্তু ইমরান তাকে বলে দেয় এটা সম্ভব নয়। যেহেতু দেশপান্ডে একজন কয়েদি, তাই তাকে ফোন চালানো শেখানোর পারমিশন ইমরানের ছিল না। এরপর আমরা দেখি কিলার ওই বার থেকে বের হওয়া লোকটাকে ফলো করে তার ফ্ল্যাটে চলে যায়, আর তাকেও ঠিক একইভাবে গলায় দড়ি পেঁচিয়ে মেরে ফেলে। রাতের বেলা দেশপান্ডে যখন ঘুমিয়ে পড়ে তখন সে একটা দুঃস্বপ্ন দেখে। আসলে দুঃস্বপ্ন নয়, সেটা তার ছোটবেলার বাস্তব চিত্র ছিল। একটা লোককে দেখে কিশোরী জিনাত অনেক বেশি ভয় পাচ্ছিল। ঘুম ভাঙার পরেও দেশপান্ডে প্রচণ্ড প্যানিক করতে শুরু করে। নিজেকে কন্ট্রোল করে দেশপান্ডে মেডিটেশন করতে শুরু করে। এদিকে সকাল হতেই পুরো শহরে আবারও তোলপাড় শুরু হয়ে যায়। আরও একটা রহস্যজনক মার্ডার হয়েছে শহরে। 44 বছর বয়সী আইটি কনসালটেন্ট ডিকে মূর্তিকে তার নিজের ফ্ল্যাটে হত্যা করা হয়েছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে দেখে এই মার্ডারটাও সেম প্যাটার্নে হয়েছে, অর্থাৎ এই মার্ডারটাও করেছে মিসেস দেশপান্ডের কপিক্যাট। তেজাস ডেড বডি দেখে অরুণকে বলে, কিলার হয়তো ফিজিক্যালি অনেক স্ট্রং, কারণ ভিকটিমের ওজন 86 কেজি। ফিজিক্যালি স্ট্রং না হলে এরকম মানুষকে মার্ডার করা সম্ভব নয়। অরুণ বলে, কিলার 2 মার্ডারের মধ্যে টাইম গ্যাপ কমিয়ে দিয়েছে। 10 দিন আগেই তো সে বিরাটকে মার্ডার করেছে। আমাদের হাতে আর সময় নেই। এবার আমাদেরকে স্পেশাল টিম গঠন করতে হবে। তবে খেয়াল রাখতে হবে যে এই টিম যেন দেশপান্ডের ব্যাপারে জানতে না পারে। সে আমাদের টপ সিক্রেট। এরপর অরুণ একটা স্পেশাল টিম তৈরি করে। এই টিমের ব্যাপারে টিম মেম্বাররা ছাড়া ডিপার্টমেন্টের আর কেউ জানতো না। তেজাস টিম মেম্বারদের যার যার কাজ বুঝিয়ে দেয়। এরপর অরুণ তেজাসকে নিয়ে মিডিয়া কনফারেন্স করে। সেখানে অরুণ মিডিয়ার সামনে বলে যে এই পর্যন্ত যে 4টা মার্ডার হয়েছে হয়তো সবগুলো একই কিলার করেছে। অরুণ এটাও জানায় এই কেসটা হ্যান্ডেল করবে তেজাস। এদিকে দেশপান্ডে ওমকারের ফোনে অরুণের প্রেস কনফারেন্সের ভিডিওটা দেখে। এরপর আমরা অ্যালেক্স নামের একটা ছেলেকে দেখতে পাই। সে নিজের পিঠে ট্যাটু আঁকাচ্ছিল। ট্যাটুটা ছিল মায়ের কোলে পরম মমতায় থাকা একটা ছোট্ট শিশুর প্রতিচ্ছবি। ট্যাটু আঁকার সময় অ্যালেক্স শুয়ে শুয়ে ওই নিউজটাই দেখছিল। নিউজে তেজাসকে দেখে অ্যালেক্স মুচকি হাসে। এরপর সাইবার টিম দেশপান্ডে সেই অস্পষ্ট ভয়েসটা ক্লিয়ার করতে সক্ষম হয়। অডিওটাও ওরা তেজাসকে শোনায়। ওই সময় দেশপান্ডে হোসকে বলেছিল, তোমার এই নাটকের পর তুমি আর কাউকে মুখ দেখানোর উপায় রাখোনি। তুমি দুনিয়ার সবথেকে বড় অকর্মা, ভীতু আর কাপুরুষ। তোমার বেঁচে থাকার কোনো অধিকার নেই। তাই এই নাটক বন্ধ করে নিজেকে মুক্ত করে দাও। যে সময় তেজাস এই অডিওটা শুনছিল, ঠিক একই সময় হোস হসপিটালের বেডে শুয়ে দেশপান্ডের বলা কথাগুলোই ভাবছিল। হোসও ভাবতে থাকে তার বেঁচে থাকার কোনো অধিকার নেই। তাই সে হসপিটালের জানালা ভেঙে সেই কাচের টুকরো দিয়ে সুইসাইড করে নেয়। এদিকে অডিও শুনে তেজাসেরও সন্দেহ হয় যে হোস হয়তো সুইসাইড করার চেষ্টা করবে। তাই সে ডক্টরকে কল করে হোসকে একবার চেক করতে বলে। কিন্তু ডক্টর পৌঁছানোর আগেই হোসের মৃত্যু হয়ে গেছে। অন্যদিকে দেশপান্ডে ইমরানের সাথে গল্প করতে করতে বলে, আমার মোদক বানাতে অনেক ভালো লাগে। আমার বানানো মোদক অনেক ফেমাস ছিল। আমি আপনাদের জন্য মোদক বানাবো। এই সময় সিকিউরিটি টিমের লিডার ওমকার এসে ইমরানের সঙ্গে রাগারাগি করে বলে, তুমি কয়েদিদের সঙ্গে এইভাবে গল্প করছো কেন? এরপর সে দেশপান্ডেকেও বলে, তোমাকে শুধু রান্নার পারমিশন দেওয়া হয়েছে, গল্প করার নয়। এর কিছুক্ষণ পরেই তেজাস আসে। সে দেশপান্ডেকে অডিওটা শুনিয়ে বলে, হোস সুইসাইড করেছে। ওকে সুইসাইডের জন্য আপনি ফোর্স করেছেন। দেশপান্ডে বলে, হোস এমনিতেও সুইসাইড করত, আমি তো শুধু সময়টা এগিয়ে দিয়েছি। তেজাস বলে, আপনি এমনটা করেছেন যাতে আপনার সিক্রেট আজীবনের জন্য সিক্রেট থাকে, তাই না? দেশপান্ডে স্বীকার করে নেয় এই কারণেই সে হোসকে প্রলুব্ধ করেছে। এরপর তেজাস কপিক্যাটের নতুন ভিকটিম ডিকে মূর্তির ছবি দেখায় দেশপান্ডেকে। দেশপান্ডে বলে, আমার মনে হয় কিলার আর ভিকটিম একে অপরকে আগে থেকেই চেনে। ভিকটিমের সাইজ অনেক বড়। এমন মানুষকে পিঠের উপর শুইয়ে দেওয়া এতটা সহজ কাজ নয়। কিন্তু তারা যদি পূর্ব পরিচিত হয়ে থাকে তাহলে ভিকটিমের কাছে আসা কিলারের জন্য সহজ হয়ে যাবে। আর এইভাবে খুন করার জন্য কিছু কৌশল অবলম্বন করতে হয়। যেহেতু এই খুনটাও দেশপান্ডেকে কপি করে করা হয়েছে, তাই দেশপান্ডে খুব ভালোভাবেই বুঝতে পারছিল ক্রাইম স্পটে কি কি ঘটেছে। তাই সে তেজাসের সঙ্গে অভিনয় করে প্র্যাকটিক্যালি দেখিয়ে দেয় কোন কৌশল অবলম্বন করে এই মার্ডার করা হয়েছে। এরপর তেজাস নিজের সিক্রেট টিম মেম্বারদের সঙ্গে বসে এই কেস নিয়ে ডিসকাস করে। তেজাস তার টিম মেম্বারদেরকে বলে যে ভিকটিমের পার্সোনাল লাইফ সম্পর্কে সমস্ত ডিটেল ইনফরমেশন কালেক্ট করতে। এই 4 জনই কোনো না কোনোভাবে একজন কমন লোকের সঙ্গে দেখা করত, আর সেই কমন লোকটাকেই তাদেরকে খুঁজে বের করতে হবে। এর কিছুক্ষণ পর হোসের চাচা জিহান তেজাসকে ফোন করে বলে, ওই দিন আমি একটা ইম্পর্টেন্ট ব্যাপারে আপনাদেরকে বলতে ভুলে গিয়েছিলাম। জিহান জানায় 5-6 বছর আগে কোর্টের সমস্ত ফাইল ডিজিটালাইজ করার অর্ডার করা হয়েছিল, আর এই প্রজেক্টের কন্ট্যাক্ট দেওয়া হয়েছিল একটা আইটি কোম্পানিকে। এর মানে ওই আইটি কোম্পানির কোনো একজন এমপ্লয় দেশপান্ডের ফাইল সম্পর্কে জানে। এই কথা শোনার পর তেজাস তার টিম মেম্বারকে বলে ওই আইটি কোম্পানি খুঁজে বের করতে যে কোম্পানিতে ডিজিটালাইজেশনের প্রজেক্ট জমা দেওয়া হয়েছিল, অর্থাৎ ডিজিটালাইজেশনের কন্ট্যাক্ট দেওয়া হয়েছিল আর কি। আর কোন এমপ্লয় কাজটা করেছিল তাকেও খুঁজে বের করতে বলে। এরপর আমরা অ্যালেক্সকে দেখতে পাই। বাড়ি ফিরে অ্যালেক্স আবারও অরুণ আর তেজাসের ওই প্রেস কনফারেন্সের ভিডিওটা দেখে।
এখানে আমরা দেখতে পাই অ্যালেক্সের পিঠে ট্যাটুর মতো সেম পেন্টিং তার রুমের দেওয়ালেও আঁকা। নিউজ দেখার পর অ্যালেক্স একটা ব্যাগ বের করে, সেখান থেকে একটা পুরনো ছবি বের করে অ্যালেক্স দেখতে শুরু করে। ছবিটা দেশপান্ডের, তার দুই পাশে দুটো ছোট্ট ছেলে ছিল। ছবিটা দেখে অ্যালেক্স অনেক ইমোশনাল হয়ে যায়। এরপর সে ওই ব্যাগ থেকে কিছু পুরনো জিনিস বের করে, তার মধ্যে আমরা সবুজ কালারের সেই দড়িটাও দেখতে পাই। অদ্ভুত ব্যাপার হলো এই পর্যন্ত যে মার্ডারগুলো হয়েছে কিলার সবগুলোতেই ওই একই দড়ি ব্যবহার করেছেন। অন্যদিকে জার্নালিস্ট প্রতীক অরুণকে কল করে বলে, আপনি প্রেস কনফারেন্সে পুনের মার্ডারের ব্যাপারে বললেন না কেন? আপনি কেন স্বীকার করছেন না যে পুনের সেই সিরিয়াল কিলার আবার ফিরে এসেছে? অরুণ বিরক্ত হয়ে বলে, আমার কেসের ব্যাপারে আপনার সঙ্গে কথা বলতে আমি ইচ্ছুক নই। প্রতীক তখন তাকে হুমকি দেয় যে আপনি যদি না বলেন তাহলে আমি নিউজে সবটা বলে দেব। এরপর আমরা তেজাসের স্ত্রী তানভিকে দেখতে পাই। তানভি তেজাসের ওপর ভীষণ রেগে আছে, কারণ তেজাস তাকে জানায়নি যে সে সিরিয়াল কিলারের কেস নিয়ে কাজ করছে। তবে তেজাস 1 মিনিটেই তার রাগ ভাঙিয়ে দেয়। এর কিছুক্ষণ পর তেজাসের আজুবা অর্থাৎ নানা তেজাসের জন্য খাবার নিয়ে আসে। আজুবাও নিউজ দেখেছে। তেজাস সিরিয়াল কিলারের কেসটা নিয়ে কাজ করায় সে নিজেও অনেক বেশি চিন্তিত, যদি সিরিয়াল কিলার তেজাসের কোনো ক্ষতি করে বসে। তেজাস তখন আজুবাকে বুঝিয়ে বলে যে চিন্তা করার কোনো কারণ নেই, সিরিয়াল কিলার তার কোনো ক্ষতি করতে পারবে না। এরপর আজুবা মন্দিরে যাওয়ার জন্য বেরিয়ে যায়। এখানে আমরা দেখতে পাই অ্যালেক্স দূর থেকে ওদেরকে ফলো করছে। তেজাস ব্যাপারটা লক্ষ্য করে না। অন্যদিকে দেশপান্ডে সিকিউরিটি পুলিশদের জন্য মোদক তৈরি করে, আর সেই মোদকের সঙ্গে সে বিষাক্ত মাশরুমের গুঁড়ো মিশিয়ে দেয়, যেগুলো জেল থেকে আসার সময় সে সঙ্গে করে নিয়ে এসেছিল। সেই মোদক ওমকার বাদে বাকি সবাই খায়, একমাত্র ওমকার খেতে রাজি হয় না। দেশপান্ডে তাকে মোদক খাওয়ার জন্য রিকোয়েস্ট করলে সে জানায় সে কখনো কয়েদিদের হাতের খাবার খায়নি, আর কখনো খাবেও না। দেশপান্ডের মোদক খেয়ে সমস্ত সিকিউরিটি পুলিশ অজ্ঞান হয়ে যায়। দেশপান্ডে এতক্ষণ রুমের লাইট বন্ধ করে অপেক্ষা করছিল। সবাই অজ্ঞান হতেই সে লাইট জ্বালিয়ে দেয়। এরপর সে নিজের পেট চেপে ধরে চিৎকার করতে শুরু করে। সিসিটিভি ক্যামেরায় এটা ওমকার দেখতে পেয়ে ছুটে আসে তার কাছে। সাথে সাথেই দেশপান্ডে ওমকারের উপর অ্যাটাক করে দেয়। এরপর ওমকারকে অজ্ঞান করে তার ওয়ালেট থেকে কিছু টাকা নিয়ে সে পালিয়ে যায়। সারা রাত সে রাস্তার পাশে বসেই কাটিয়ে দেয়। এদিকে পরদিন সকাল হতেই ওমকারের জ্ঞান ফিরে আসে। সাথে সাথে সে তেজাসকে কল করে রাতের ঘটনা জানায়। তেজাস সেখানে গিয়ে ওমকার সহ বাকি সবার সঙ্গে রাগারাগি করতে শুরু করে। আর রাগারাগি করাটাই তো স্বাভাবিক। কিভাবে 6 জন ট্রেন সিকিউরিটি পুলিশকে বোকা বানিয়ে 50 বছর বয়সী এক বৃদ্ধ মহিলা পালিয়ে যায়? খবর পেয়ে অরুণও সেখানে চলে আসে। অরুণ এসে রাতে সিসিটিভি ফুটেজ চেক করতে থাকে। এরপর তেজাসকে বলে, তুমি ঠিকই বলেছিলে, এমন একটা সিরিয়াল কিলারের উপর ট্রাস্ট করা উচিত হয়নি। ও আসলেই আমাদের সামনে ভালো সাজার নাটক করেছেন। অন্যদিকে সকাল হতেই তানভি যখন নিজের স্যালন ওপেন করে, সাথে সাথেই দেশপান্ডে তানভির স্যালনে ঢুকে পড়ে। সে তানভির কাছে হেয়ার কাট করতে চায়। এখন যেহেতু দেশপান্ডে আগে থেকে কোনো অ্যাপয়েন্টমেন্ট নেয়নি, তাই তানভি প্রথমে রাজি হয় না। কিন্তু দেশপান্ডের বারবার রিকোয়েস্ট করায় শেষমেশ সে রাজি হয়েই যায়। তানভি খুব যত্নের সাথে তাকে সার্ভিস দিতে থাকে। এদিকে অরুণের মনে সন্দেহ জাগে যে দেশপান্ডে আবার তেজাসের ফ্যামিলির কোনো ক্ষতি না করে বসে। এর পেছনে অবশ্য একটা কারণ ছিল, তবে সেটা আমরা পরে জানতে পারবো। তো সে তেজাসকে জিজ্ঞেস করে দেশপান্ডে তার ফ্যামিলির ব্যাপারে কিছু জানে কিনা। তেজাস তখন জানায় ওইদিন খাওয়ার সময় সে ফ্যামিলির ব্যাপারে জিজ্ঞেস করেছিল। অরুণ তখন চিন্তিত হয়ে তেজাসকে ফ্যামিলির সবার খোঁজ নিতে বলে। তার কথা মতো তেজাস প্রথমে আজুবাকে ফোন করে। সে একদম ঠিক আছে, তাই সে তানভিকে কল করে। কিন্তু তানভি ওই সময় দেশপান্ডের হেয়ার কাট করায় ব্যস্ত ছিল, তাই সে কলটা রিসিভ করে না। তেজাস এতে প্রচন্ড ভয় পেয়ে যায়। সৌভাগ্যবশত তানভীর স্যালনের সিসিটিভি ফুটেজের অ্যাক্সেস তেজাসের কাছেও ছিল। সেই ফুটেজ ওপেন করে সে দেখতে পায় দেশপান্ডে স্যালনের ভেতরেই বসে আছেন। তেজাস আর এক মুহূর্ত অপেক্ষা না করে দ্রুত তানভীর স্যালনে চলে যায়। হেয়ার কাট ততক্ষণে শেষ হয়ে গেছে। তেজাস ভেতরে ঢুকেই দেশপান্ডেকে স্যালন থেকে তার সঙ্গে বেরিয়ে আসতে বলে। সেই সময় তানভি তেজাসের কাছে জানতে চায় যে সে কিভাবে দেশপান্ডেকে চেনে। দেশপান্ডে মিথ্যে কথা বলে যে তাদের একটা মিটিং ফিক্স হয়েছিল আজ। তেজাসও সেই কথায় সায় দিয়ে সেখান থেকে বেরিয়ে আসে। এদিকে আমরা স্যালনের বাইরে অ্যালেক্সকে দেখতে পাই। তেজাস যখন দেশপান্ডেকে নিয়ে বের হচ্ছিল তখন দূর থেকে অ্যালেক্স তাদেরকে দেখছিল। এরপর তেজাস দেশপান্ডেকে একটা নিরিবিলি জায়গায় নিয়ে যায় যেখানে মানুষ সহজে যায় না। তেজাস মূলত দেশপান্ডের এনকাউন্টার করার সিদ্ধান্ত নিয়েছে। সে চায় না এমন একজন ভয়ানক সিরিয়াল কিলার আর জীবিত থাকুক। দেশপান্ডে সেটা বুঝতে পেরে বলে, আপনি কি সত্যি সত্যি আমার এনকাউন্টার করতে চাচ্ছেন? আমি বেঁচে থাকলে কিন্তু আপনাদের উপকার করতে পারবো। তেজাস বলে, লাগবে না তোমার উপকার। তোমার সাহস হয় কিভাবে তুমি তানভীর সাথে কথা বলতে যাও? দেশপান্ডে বলে, আমাকে এভাবে মারলে সিনিয়রদের কি জবাব দেবেন? তেজাস বলে, কাউকে পরোয়া করি না আমি। দেশপান্ডে বলে, আমি মৃত্যুকে ভয় পাই না, কিন্তু এখন আমি বাঁচতে চাই। তেজাস বলে, তোমার হাতে যাদের মৃত্যু হয়েছিল তারাও নিশ্চয়ই এভাবেই বলতো, তাই না? তোমাকে বাঁচিয়ে রাখার মতো কোনো কারণ নেই। দেশপান্ডে বলে, আমি আমার ছেলের সাথে বাঁচতে চাই।
তেজাস দেশপান্ডের কথায় পাত্তা না দিয়ে তাকে গুলি করতেই যাবে। তখনই দেশপান্ডে বলে ওঠে, তোমার মা কোনো অ্যাক্সিডেন্টে মারা যায়নি। তোমার মা এই মুহূর্তে তোমার সামনে দাঁড়িয়ে আছে। আমি তোমার মা। এই কথা শুনে তেজাস পিস্তল নামিয়ে ফেলে। এরপর তেজাস দেশপান্ডেকে আবার ওই বাড়িতে নিয়ে যায়। অরুণ সহ সিকিউরিটি টিমের সবাই বাইরে অপেক্ষা করছিল। সবাই দেশপান্ডের ওপর প্রচণ্ড ক্ষিপ্ত। দেশপান্ডেকে বাড়ির ভেতরে পাঠিয়ে দিয়ে তেজাস অরুণকে জিজ্ঞেস করে, সে যে আমার মা এটা আপনি আগে থেকেই জানতেন তাই না? অরুণ বলে, 25 বছর আগে দেশপান্ডের সঙ্গে আমার ডিল হয়েছিল। সে আমাকে তার 8 নম্বর মার্ডারের ব্যাপারে কনফেশন দেবে, আর বিনিময়ে তোমাকে তার থেকে দূরে রাখতে হবে। দেশপান্ডে চায়নি তার ছায়া তোমার উপর পড়ুক। তেজাস জিজ্ঞেস করে, এই কেসে আমাকে ইনভলভ করার আইডিয়াটাও নিশ্চয়ই তারই ছিল। অরুণ জানায়, ওই দিন দেশপান্ডে যখন বলেছিল আমি আপনাকে সাহায্য করব, কিন্তু বিনিময়ে তার কিছু চাই, তখন মূলত দেশপান্ডে বলেছিল এই কেসে আমার ছেলে তেজাসকে ইনভলভ করতে হবে। এসব শুনে তেজাস বলে, আমাকে এই কেস থেকে বের করে দিন। অরুণও তখন রাজি হয়ে যায়। এরপর অরুণ দেশপান্ডের সঙ্গে কথা বলতে যায়। দেশপান্ডে এভাবে বাইরে চলে যাওয়ার জন্য অরুণের কাছে ক্ষমা চায়। অরুণ রেগে গিয়ে বলে, আমার টিমকে অজ্ঞান করলে কিভাবে তুমি? দেশপান্ডে বলে, আমি জেলের ভেতর মাশরুম চাষ করেছিলাম, তবে সেগুলো খুব বেশি বিষাক্ত না, কিছু সময়ের জন্য মানুষকে অজ্ঞান রাখে। ওমকার খাবার খেতে রাজি হয়নি, তাই ওর জন্য অন্য কৌশল অবলম্বন করেছি। অরুণ বলে, যদি ওরা মারা যেত তখন কি হতো? দেশপান্ডে বলে, আপনি ভালোভাবেই জানেন আমি নিরপরাধ কাউকে মারি না। অরুণ বলে, তুমি জেল থেকে মাশরুম নিয়ে এসেছো, তার মানে আগে থেকেই তোমার এসব প্ল্যান ছিল। দেশপান্ডে বলে, প্ল্যান ছিল না, তবে কাজে লাগতে পারে ভেবে নিয়ে এসেছিলাম। অরুণ জিজ্ঞেস করে, পালানোর চেষ্টা কেন করলে? দেশপান্ডে বলে, আমি যতবার তেজাসকে আমার সামনে দেখেছি আমার ইচ্ছে করেছে ওকে জড়িয়ে ধরি। অনেক কষ্টে নিজের সন্তানকে আদর করার আকাঙ্ক্ষা আমি চেপে রেখেছি। আমি শুধু আমার ছেলের হাসি খুশি পরিবারটাকে কাছ থেকে দেখতে চেয়েছিলাম, আর কিছু না। আর আমার যদি পালানোর ইচ্ছেই থাকতো তাহলে আমি তানভীর স্যালনে গিয়ে বসে থাকতাম না। অরুণ জিজ্ঞেস করে, তুমি তানভীর স্যালনে গিয়েছিলে সকাল 10টায়, কিন্তু তুমি এখান থেকে পালিয়েছ ভোর 3টেয়। বাকি সময়টা তুমি কোথায় ছিলে? নিশ্চয়ই তুমি ওই কপিক্যাটের সাথে দেখা করতে গিয়েছিলে। কপিক্যাটকে তো তুমি নিজের মতো করেই তৈরি করেছ। দেশপান্ডে বলে, আপনি ভালোভাবেই জানেন আমি এমন কিচ্ছু করিনি। অরুণ বলে, তোমার মতো সিরিয়াল কিলারের উপর ভরসা করে আমি ভুল করেছি। এখন আমি তোমাকে আবার জেলে পাঠিয়ে দেব। তোমার জন্য সেটাই উপযুক্ত জায়গা। অন্যদিকে তেজাস আজুবাকে গিয়ে জিজ্ঞেস করে কেন এতদিন তার মায়ের ব্যাপারে সে মিথ্যে বলেছে। আজুবা বলে, আমি তোর মাকে কথা দিয়েছিলাম তোকে কিছু জানাবো না। তেজাস তখন আক্ষেপ করে বলে, আমার মা একজন সিরিয়াল কিলার। আজুবা বলে, এই কথাটা গোপন রেখেছিলাম বলেই তুই আজ মানুষের মতো মানুষ হতে পেরেছিস। তোর মা এই সিদ্ধান্ত নিয়ে একদম ঠিক করেছিল। তেজাস তখন বিরক্ত হয়ে বলে, এখনো নিজের মেয়ের পক্ষ নিয়ে কথা বলছো? 8 জন মানুষকে হত্যা করেছে সে। আজুবা বলে, তবুও সে একজন ভালো মা ছিল। সে যেমনই হোক না কেন নিজের পাপের ছায়া কখনো তোর ওপর পড়তে দেয়নি। তেজাস তখন হেসে বলে, হতেও তো পারে তার মতো একটা সাইকো আমার ভেতরেও লুকিয়ে আছে। আমি নিজেও বুঝতে পারছি না আমি আসলে কে। এক মুহূর্তে আমার পৃথিবীটা উলট পালট হয়ে গেল। অন্যদিকে প্রতীক তার নিউজে 25 বছর আগে পুনের সেই মার্ডার কেসের ব্যাপারে জানিয়ে দেয়। এই নিউজ দেখে সিক্রেট টিমের 2জন মেম্বার পল্লবী এবং হানিয়া ভাবতে থাকে পুরনো কিলার কি আবারও ফিরে এসেছে, নাকি এটা পুরনো কিলারের কপিক্যাট। পল্লবী হানিয়াকে জিজ্ঞেস করে ওই আইটি কোম্পানির কোনো খোঁজ পাওয়া গেছে কিনা। হানিয়া জানায় জাইনোকম টেকনোলজি নামের একটা কোম্পানি পেয়েছিল পুনের ওই কোর্টের প্রজেক্টটা। হানিয়া পুরো রাত ধরে ওই কোম্পানির ওপর রিসার্চ করে। সকালবেলায় পল্লবী অফিসে আসলে হানিয়া জানায় 7 মাস আগে ওই আইটি কোম্পানির একজন এমপ্লয় সুনীল গুপ্তার মৃত্যু হয়েছিল। একটা বাংলোর কম্পাউন্ডের কুয়ার ভেতরে তার ডেড বডি পাওয়া গেছে। এই সুনীলকেও গলায় দড়ি পেঁচিয়ে হত্যা করা হয়েছিল। পল্লবী সেই ছবি দেখে বুঝতে পারে এটাও সেই একই প্যাটার্নে মার্ডার হয়েছে। তাই ব্যাপারটা তেজাসকে জানানোর জন্য কল করে পল্লবী, কিন্তু তেজাস ইচ্ছে করেই তার কলটা রিসিভ করে না। সে আর কোনোভাবেই এই কেসে কাজ করতে চাচ্ছিল না। তেজাস কল রিসিভ না করায় পল্লবী অরুণের কাছে চলে যায়। সুনীলের ছবিগুলো দেখে অরুণের মনে হয় এই খুনটাও হয়তো কপিক্যাট করেছে, তাই সে দেশপান্ডের কাছে যায়। দেশপান্ডেকে তখন জেলে পাঠানোর প্রস্তুতি নেওয়া হচ্ছিল। অরুণ যখন দেশপান্ডেকে সুনীলের ছবি দেখায় তখন দেশপান্ডে বলে, আমি শিওর এই খুনটাও কপিক্যাট করেছে। অরুণ বলে, তুমি কিভাবে শিওর এটা কপিক্যাটের কাজ? আমি জানি তুমি কাউকে খুন করে কুয়ার ভেতর ফেলে দাওনি, তাহলে কপিক্যাট এমনটা কেন করলো? দেশপান্ডে বলে, এটা আমি শুধুমাত্র তেজাসকেই বলবো। তখন অরুণ বলে, তেজাস তোমার সঙ্গে দেখা করতে চায় না। দেশপান্ডে বলে, আপনি ওকে রাজি করান। এরপর অরুণ বাধ্য হয়ে তেজাসকে কল করে সবকিছু জানায়। তেজাস বলে সে হয়তো কপিক্যাটের ব্যাপারে কিছুই জানে না, সে নিশ্চয়ই আমার সঙ্গে দেখা করার জন্য মিথ্যে কথা বলছে। অরুণ তখন তেজাসকে সুনীলের পরিচয় দেয়। সে জানায় যে সুনীল জাইলোকম কোম্পানিতে কাজ করত।
এরপর অরুণ তেজাসকে প্রমিস করে যে এবার যদি দেশপান্ডের মাধ্যমে সে কপিক্যাটকে ধরতে না পারে তাহলে দেশপান্ডেকে সত্যি সত্যি জেলে পাঠিয়ে দেবে। অরুণের রিকোয়েস্টে তেজাস আবারও দেশপান্ডের সঙ্গে কথা বলতে রাজি হয়। এরপর তেজাস দেশপান্ডের সঙ্গে কথা বলতে গেলে দেশপান্ডে তেজাসকে ছেলে বলে সম্বোধন করে। তখন তেজাস রেগে গিয়ে বলে, আমি আপনার ছেলে নই, ইমোশনাল বা পার্সোনাল কথাবার্তা না বলে কাজের কথা বলুন। আপনার কেন মনে হচ্ছে সুনীলকে কপিক্যাট মেরেছে? দেশপান্ডে জানায় অতীতে যখন সে রান্নার কাজ করত তখনকার সময় কোনো এক মঙ্গলবার দেশপান্ডে অর্থাৎ জিনাত রাত 10টার মধ্যে সমস্ত সার্ভেন্টকে বাড়ি পাঠিয়ে দিয়ে কিচেন পরিষ্কার করছিল। ওই সময় জোসেফ নামের একটা লোক মাতাল অবস্থায় এসে জিনাতের সঙ্গে নোংরা আচরণ করার চেষ্টা করে। জিনাত তাকে বাধা দিলে সে জিনাতকে প্রচুর মারধর করে। মারতে মারতে সে জিনাতকে একটা কুয়ার কাছে নিয়ে যায়। এরপর জ্বলন্ত সিগারেট দিয়ে জিনাতের শরীরে পুড়িয়ে দিতে শুরু করে। জিনাত তখন বাধ্য হয়ে কুয়ার পাশে থাকা বালতি দিয়ে জোসেফের মাথায় আঘাত করে। এরপর বালতিতে বাঁধা ওই দড়ি জোসেফের গলায় পেঁচিয়ে তাকে হত্যা করে। সব শুনে তেজাস বলে, এই ঘটনা কি সত্যি নাকি এটাও আপনার বানানো গল্প? দেশপান্ডে তখন তার শরীরের ক্ষত চিহ্নগুলো বের করে দেখায়। এতে তেজাস তার কথা বিশ্বাস করে নেয়। এরপর দেশপান্ডে বাকি ঘটনা জানায়। ওই ঘটনার কিছুক্ষণ পর জিনাতের বাবা বাইরে আসেন। সে জিনাতের অবস্থা দেখেই বুঝতে পারে কি ঘটেছে সেখানে। সে কোনো কথা না বলেই জোসেফের ডেড বডিটা কুয়ার ভেতরে ফেলে দেয়। এরপর কুয়ার উপরটা প্লাস্টার করে দেয় যাতে সেই মার্ডারের হদিশ কেউ না জানতে পারে। এটাই ছিল দেশপান্ডের করা প্রথম মার্ডার। এটার ব্যাপারে কেউ কখনো জানতে পারেনি। আর তাই দেশপান্ডের ফাইলেও এই ব্যাপারে কোথাও কিছু উল্লেখ নেই। তেজাস এবং অরুণের মনে তখন একটাই প্রশ্ন, যদি কেউ এই বিষয়টা না জেনে থাকে তাহলে কিলার জানল কি করে? দেশপান্ডে বলে, হয়তো জোসেফের ছেলে কিছু দেখেছে। দেশপান্ডে জানায় ওই রাতে জোসেফের ছেলে অ্যালেক্স কিচেনের ভেতরেই ছিল, কিন্তু কখন থেকে ছিল আর সে কি কি দেখেছে সেটা দেশপান্ডে জানে না। তবে জোসেফকে হত্যা করার পর যে অ্যালেক্স একেবারে অনাথ হয়ে গেছে এই বিষয়টা দেশপান্ডের ভালো লাগে না। তাই সে অ্যালেক্সকে নিজের কাছেই রেখে সন্তানের মতো লালন পালন করতে শুরু করে। এই কথা শুনে তেজাস বলে, এই ব্যাপারে তো আমার কোনো কিছুই মনে নেই। দেশপান্ডে বলে, তখন তোমার বয়স মাত্র 4 বছর। তেজাস জানতে চায় অ্যালেক্স এখন কোথায়। দেশপান্ডে বলে, অরুণ আমাকে অ্যারেস্ট করার পর থেকে আমি আর ওকে দেখিনি। এরপর তেজাস আজুবাকে কল করে জিজ্ঞেস করে এত বড় একটা ব্যাপার সে গোপন কেন করেছে। আজুবা বলে, তো কি করতাম? ওই শয়তান জোসেফের জন্য আমার মেয়েটাকে জেলে পাঠাতাম? ও ডেড বডি এখনো ওই কুয়ার মধ্যেই পড়ে আছে, তাই আমি ওই বাড়িটা এখনো বিক্রি করিনি। তেজাস জানতে চায় অ্যালেক্স কোথায়। আজুবা জানায় দেশপান্ডে অ্যারেস্ট হওয়ার পর সে অ্যালেক্সকে একটা অনাথ আশ্রমে রেখে এসেছিল। একটা দুশ্চরিত্রার লোকের ছেলে হতে আজুবা কখনোই অ্যালেক্সকে পছন্দ করত না। অনাথ আশ্রমে রেখে আসার পর তার সঙ্গে কি হয়েছে সেটা আজুবার জানা ছিল না। তেজাস তখন ওই অনাথ আশ্রমের অ্যাড্রেস নিয়ে সেখানে চলে যায়। সেখানকার ম্যানেজার জানায় অ্যালেক্স শুরু থেকেই বেশ রাগী বাচ্চা ছিল। অল্পতেই সে রেগে প্রচণ্ড মারামারি করত। আর একটু বড় হওয়ার পরেই সে চুরির মতো ছোটখাটো ক্রাইম করতে শুরু করে। এরপর একটা পর্যায়ে সে ড্রাগসের সঙ্গেও জড়িয়ে পড়ে। তবে তার যখন 20 বছর পূর্ণ হয় তখন সে হঠাৎই কোথাও গায়েব হয়ে যায়। তারপর শুধু একবারই যোগাযোগ হয়েছিল ম্যানেজারের সঙ্গে। তেজাস তখন তার কাছে ওই নাম্বারটা জানতে চায় যেটার মাধ্যমে অ্যালেক্স তার সঙ্গে যোগাযোগ করেছিল। ম্যানেজার তাকে ওই নাম্বারটা দিয়ে দেয়। এরপর ম্যানেজার জানায় অ্যালেক্সের কাছে একটা সিক্রেট ব্যাগ ছিল। অনাথ আশ্রমে থাকাকালীন পুরো 12টা বছর কখনোই কাউকে সে ওই ব্যাগটা স্পর্শ করতে দেয়নি। অনাথ আশ্রম থেকে বের হয়ে তেজাস তার টিম মেম্বারকে অ্যালেক্সের নাম্বারটা দেয় এবং সেটা ট্রেস করতে বলে। এরপর তেজাস আজুবার সেই পুরনো বাড়িতে যায়। পুলিশ টিম আগেই সেখানে পৌঁছে গেছে। তারা কুয়া থেকে জোসেফের হাড়গোড় উদ্ধার করে। এরই মাঝে তেজাসের কাছে অ্যালেক্সের নাম্বারের ওই লোকেশন চলে আসে। তেজাস তখন সরাসরি সেখানে চলে যায়। সেটা ছিল অ্যালেক্সের বাড়ি। কিন্তু ঘটনাক্রমে অ্যালেক্স সেই সময় বাড়িতে ছিল না। বাড়ির ওয়াচম্যানের কাছে এক্সট্রা চাবি ছিল। সেটা নিয়েই তেজাস বাড়ির ভেতরে ঢুকে সার্চ করতে শুরু করে। তেজাস যখন অ্যালেক্সের বাড়ি সার্চ করছিল ঠিক সেই মুহূর্তে অ্যালেক্স তেজাসের বাড়িতে চলে যায়। সে তানভীর কাছে নিজেকে তেজাসের ছোটবেলার বন্ধু হিসেবে পরিচয় দেয়। তানভীও সরল মনে বিশ্বাস করে অ্যালেক্সকে বাড়ির ভেতরে বসতে দেয়। কিন্তু কিছুক্ষণ পর তানভীর ফ্রেন্ড দিব্যা সেখানে চলে আসে। তাই অ্যালেক্স আর দেরি না করে সেখান থেকে বেরিয়ে যায়। তখন তানভি তেজাসকে কল করে জানায় যে তার ছোটবেলার বন্ধু অ্যালেক্স এসেছিল। কথাটা শুনেই তেজাস ঘাবড়ে যায়। তানভি জানায় ছেলেটার কথাবার্তা একটু অদ্ভুত ছিল, তাই তানভি লুকিয়ে তার ছবি তুলে নিয়েছে। তানভীর স্মার্টনেস দেখে তেজাস অনেক খুশি হয়। তানভীর কাছ থেকে সে ছবিটা নিয়ে তার টিম মেম্বারদেরকে পাঠিয়ে দেয়। এরই মাঝে তেজাস অ্যালেক্সের রুম থেকে একটা ক্লাবের অনেকগুলো কার্ড খুঁজে পায়। তাই তেজাসের সন্দেহ হয় যে অ্যালেক্স হয়তো ওই ক্লাবে জব করে, নয়তো সেখানকার রেগুলার কাস্টমার। তো তেজাস তখন তার টিমকে নিয়ে ওই ক্লাবে যায়। সে সবাইকে সাবধান করে দেয় কারণ অ্যালেক্স অনেক ডেঞ্জারাস লোক। তবে সে যতই ডেঞ্জারাস হোক না কেন তাকে জীবিত ধরতে হবে। খুব অল্প সময়ের মধ্যেই তেজাস অ্যালেক্সকে ধরে ফেলে।
এরপর অ্যালেক্সকে রিমান্ডে নিলে অ্যালেক্স তেজাসকে বলে, অনেকদিন পর তোকে সামনে থেকে দেখে খুব ভালো লাগলো। তেজাস বলে, কিন্তু আমার একেবারেই ভালো লাগেনি। আমি শুনেছি তুই অনেক ব্রিলিয়ান্ট ছেলে ছিলি, তাহলে এই পথে আসলি কেন? অ্যালেক্স বলে, যখন আজোবা আমাকে অনাথ আশ্রমে রেখে এসেছিল তখন শুরুতে খুব কষ্ট হতো, তোদের ওপর ভীষণ রাগও হতো আমার। পরে রিয়েলাইজ করলাম এখানে তোদের তো কোনো দোষ নেই, সব দোষ সৃষ্টিকর্তার। সে আমার কাছ থেকে আমার মাকে ছিনিয়ে নিয়েছে। এই দুনিয়াতে একমাত্র সেই আমাকে ভালোবাসতো। এই আক্ষেপ নিয়েই আমি জীবন কাটিয়ে দিচ্ছিলাম। এরপর একদিন আমি টিভিতে তোকে দেখতে পেলাম, তাই তোকে ফলো করতে শুরু করলাম। আমি ভেবেছিলাম মা হয়তো মারা গেছে, কিন্তু এরপর একদিন ভাবির স্যালনের সামনে আমি মাকে দেখলাম। সেদিন আমি জানতে পেরেছি মা এখনো বেঁচে আছে, তাই আমি সব সময় তোদেরকে ফলো করতাম। আর দেখ, এখন আমি আমার পুরো পরিবারকে আবার ফিরে পাবো। এসব বলতে বলতে অ্যালেক্স ইমোশনাল হয়ে পড়ে। তখন তেজাস অ্যালেক্সের ব্যাগটা দেখিয়ে বলে, তাহলে এসবের মানে কি? ব্যাগটা তেজাস অ্যালেক্সের বাড়ি থেকে পেয়েছিল। ব্যাগটা দেখে অ্যালেক্স রেগে গিয়ে বলে, আজ পর্যন্ত কাউকে আমি ব্যাগ ধরার সুযোগ নেইনি, তুই কেন এটা ধরলি? অ্যালেক্স তখন প্যানিক করতে শুরু করে। তেজাস তাকে শান্ত করে। তখন অ্যালেক্স বলে, তুই যেহেতু আমার ভাই, নে, ব্যাগটা দেখার অধিকার তোর আছে। তখন তেজাস বলে, এতগুলো মার্ডার কেন করলি? অ্যালেক্স এবার অবাক হয়ে বলে, কিসের মার্ডার? তখন তেজাস ব্যাগের ভেতর থেকে মেয়েদের ড্রেস, দেশপান্ডের ছবি আর সবুজ রঙের দড়ি বের করে বলে, এগুলোর মানে কি তাহলে? অ্যালেক্স জানায়, আজোবা যেদিন অ্যালেক্সকে অনাথ আশ্রমে রাখতে যাচ্ছিল ওই দিন সে এক ফাঁকে সুযোগ বুঝে দেশপান্ডের রুমে গিয়ে তার আলমারি খুলে যা যা সামনে পেয়েছে সবকিছু ব্যাগে ঢুকিয়ে নিয়েছে। এগুলো সেই সব জিনিস, আর এগুলো সে নিয়েছিল তার মায়ের স্মৃতি হিসেবে নিজের কাছে রাখার জন্য। এই দড়ি, এই কাপড় সবকিছুই তার মায়ের। সে মূলত জিনাতের কথা বলছিল। তো অ্যালেক্স জানায় যে এই স্মৃতিগুলো আঁকড়ে ধরেই এত বছর সে বেঁচে আছে। তার কথা শুনে তেজাস একটু কনফিউজড হয়ে যায়। সে বাইরে গিয়ে ভাবতে থাকে অ্যালেক্স কি সত্যি বলছে নাকি মিথ্যে ইমোশন দেখাচ্ছে। তখনই পল্লবী এসে জানায় যে ক্লাবের ম্যানেজারের সঙ্গে সে কথা বলেছে। ওই 4 জনের মার্ডারের সময়টাতেই অ্যালেক্স ওই নাইট ক্লাবে ডিউটি করছিল। সে ক্লাব থেকে একবারের জন্য বাইরে যায়নি। তেজাস তখন বুঝতে পারে অ্যালেক্স ওই কিলার নয়, তাই সে অ্যালেক্সকে ছেড়ে দেয়। এরপর একদিন সে অ্যালেক্সকে নিজের বাড়িতে ডিনারের জন্য ইনভাইট করে। পরিবারের সবার সাথে অ্যালেক্স অনেক আনন্দের সঙ্গে ডিনার করে। সে বলে, ভাবির রান্না তো অনেক ভালো, কিন্তু মায়ের মতো হয়নি। তেজাস বলে, তোর এত কিছু মনে আছে কিভাবে? অ্যালেক্স বলে, তোর জীবনটা কেটেছে অনেক শান্তিতে, মায়ের আদর পেয়ে, আর আমার জীবন শুরু হয়েছে বাবা মায়ের মার খেয়ে। হঠাৎ বাবার মৃত্যুর পর তোদের কাছে এসে থাকতে শুরু করি। তখন মায়ের ভালোবাসা আমার জীবন বদলে দিয়েছিল, তাই আমার সবকিছু মনে আছে। অ্যালেক্স একবার মায়ের সঙ্গে দেখা করতে চায়। তেজাস তখন তাকে মিথ্যে বলে দেয় যে সে এখন হসপিটালে ভর্তি, নার্সিং হোমে তার ট্রিটমেন্ট চলছে, দেখা করার কোনো সুযোগ নেই। কিন্তু অ্যালেক্সের বারবার রিকোয়েস্টে বাধ্য হয়ে তেজাসকে রাজি হতে হয়। এরই মাঝে একটা ছেলে তেজাসের জন্য একটা পার্সেল নিয়ে যায়। তেজাস প্যাকেটটা খুলে দেখতে পায় ভেতরে একটা ফোন, আর সেই ফোনে একজন ভিকটিমের ছবি, সাথে একটা নোট যেখানে লেখা, কাল রাত 12টায় আমি মিসেস দেশপান্ডের সঙ্গে দেখা করতে চাই। এরপর আমরা ফ্ল্যাশব্যাকের একটা দৃশ্য দেখতে পাই, যেখানে দেশপান্ডের রেস্টুরেন্টে সুহাস নামের একটা বাচ্চা ছেলে তার বাবা মায়ের সঙ্গে খাবার খেতে আসে। সুহাস খাবার খাচ্ছিল না বলে তার বাবা তার সঙ্গে খুব বাজে আচরণ করে। সেটা দেখেই দেশপান্ডে বুঝতে পারে সুহাসের বাবা খুব একটা সুবিধার মানুষ নয়। তাই সে আড়ালে গিয়ে সুভাষের বডি চেক করলে দেখতে পায় সেখানে অসংখ্য আঘাতের দাগ। বলাই বাহুল্য যে আঘাতগুলো তার বাবারই দেওয়া। দেশপান্ডে তখন সুহাসকে আশ্বস্ত করে যে সে সুহাসকে সাহায্য করবে। এরপর সেই রাতে দেশপান্ডে আলমারি থেকে তার জিনিসপত্র বের করে চুপিসারে পৌঁছে যায় সুহাসের বাড়িতে এবং সেখানে গিয়ে তার বাবাকে নির্মমভাবে হত্যা করে। তবে এই ঘটনার সাথে বর্তমানের কপিক্যাট কিলারের কি সম্পর্ক তা আমরা একটু পরেই জানতে পারবো। তো তেজাস ওই ছবি আর ফোনটা নিয়ে গিয়ে অরুণকে দেখিয়ে বলে, এটা নিশ্চয়ই কপিক্যাট কিলারের কাজ, না হলে এত ডিটেলস ছবি কারো কাছে থাকার কথা নয়। সেটা শুনে অরুণ বলে, আমার মনে হয় দেশপান্ডেকে আরো কিছুদিন আমাদের কাছে রাখতে হবে। যত যাই হোক না কেন ওর ওপর এখনো আমার কেন যেন একটা বিশ্বাস কাজ করে। তেজাসও এবার তার কথা মেনে নেয়। এবার তাদেরকে তাদের টিমকে দেশপান্ডের ব্যাপারে জানিয়ে দিতে হবে। অরুণও তার কথা মেনে নেয়। এরপর তারা তাদের টিমকে দেশপান্ডের ব্যাপারে জানিয়ে দেয়। তবে সে যে তেজাসের মা এটা জানায় না। তেজাস হানিয়াকে অলরেডি ওই ফোনের ডিটেলস বের করতে বলেছিল। তো হানিয়া তখন জানায় যে মোবাইলটা ব্ল্যাক মার্কেট থেকে কেনা হয়েছে, তাই তার কোনো ডিটেলস ইনফরমেশন পাওয়া যায়নি। তাই পুলিশরা তখন ওই ফোনটা নিয়ে দেশপান্ডের কাছে গিয়ে কিলারের কলের অপেক্ষা করতে থাকে। কিছুক্ষণের মধ্যেই একটা আননোন নাম্বার থেকে কল আসে। লোকটা এআই ভয়েস ব্যবহার করে কথা বলছিল বলে তার ভয়েসটা ডিটেক্ট করা যায় না। তো দেশপান্ডে ওরফে জিনাত তখন কিলারকে কথার জালে ফাঁসিয়ে তার নাম জানতে চায়। তখন কিলার বলে, আমি আপনার অনেক বড় ফ্যান এবং আপনার দেখানো পথেই আমি হাঁটার চেষ্টা করছি।
তাই আপনি আমাকে নিজের শিষ্য বলতে পারেন। জিনাত তখন বুঝে যায় এই কিলার এত সহজে ধরা দেবে না। এমনকি সে এটাও জানতো যে পুলিশরা ওই মুহূর্তে তার কথা শুনছে। তারপরেও সে জিনাতের কাছে তার সমস্ত অপরাধ স্বীকার করে নেয়, আর সেই সাথে এটাও জানিয়ে দেয় যে সে তার পরের টার্গেট অলরেডি সিলেক্ট করে ফেলেছে। জিনাত তখন কথায় কথায় তার কাছ থেকে আরও ইনফরমেশন বের করার চেষ্টা করে। তখন এই কিলার বলে, আপনি চিন্তা করবেন না, আজকেই 5 নম্বর টার্গেটকে মেরে আবার আপনার সঙ্গে যোগাযোগ করব। এতটুকু বলেই সে ফোনটা কেটে দেয়। দুর্ভাগ্যবশত কিলার নকল আইপি ব্যবহার করে কল করেছিল, তাই তার লোকেশনটা ট্রেস করা যায় না। অরুণ তখন জিনাতকে এই ব্যাপারে জিজ্ঞেস করলে জিনাত বলে, আমার মনে হয় কিলার কোনো মেয়ে, কিন্তু তেজাস সেটা মানতে চায় না, কারণ তাদের আগের কেসগুলোতে যত রকম প্রমাণ এবং সিসিটিভি ফুটেজ পাওয়া গেছে সবগুলো এটাই বোঝায় যে কিলার একজন ছেলে। কিলার হয়তো গেও হতে পারে। সেটা শুনে জিনাত বলে, কিলার ছেলে হোক, মেয়ে হোক অথবা গে হোক, তার সাথে আমার প্যাটার্নের কিছুটা ভিন্নতা আছে। আমি সমাজের খাতিরে অপরিচিত মানুষদেরকে মারতাম, কিন্তু এই কিলার খুন করেছে নিজের ব্যক্তিগত কারণে। হয়তো তাকে কেউ কষ্ট দিয়েছে, আর নয়তো তার সঙ্গে কেউ অন্যায় করেছে, সেটারই প্রতিশোধ নিচ্ছে সে। এখন তেজাসদের কাছে শুধুমাত্র পরবর্তী মার্ডারের অপেক্ষা করা ছাড়া আর কোনো উপায় ছিল না, তাই তারা সেখান থেকে বেরিয়ে যায়। তবে বেরোনোর পর অরুণের কাছ থেকে পারমিশন নিয়ে তেজাস আবারও ফিরে আসে তার মায়ের কাছে। এসে জিনাতকে জিজ্ঞেস করে, আচ্ছা মিসেস দেশপান্ডে, সেদিন হোস যে সিক্রেটের কথা বলছিল সেটা কি আমি ছিলাম? তখন জিনাত তাকে জানায় যে জেলে থাকাকালীন সে তেজাসকে অনেক মিস করত, তাই একদিন সে হোসকে তেজাসের ব্যাপারে খোঁজ নিতে বলেছিল। কিন্তু সে কখনোই এটা চায়নি যে হোস তেজাসের আসল পরিচয়টা জেনে যাক। তবে ঘটনাক্রমে একদিন হোস জানতে পেরে যায় যে তেজাস জিনাতের ছেলে। তাই জিনাত ওই দিন খুব কৌশলে হোসকে ব্রেন ওয়াশ করে তাকে সুইসাইড করতে বাধ্য করেছিল, যাতে তেজাসের এই রহস্যটা কেউ জানতে না পারে। সে চায়নি তার কারণে তার সন্তানের কোনো ক্ষতি হোক। এটা শুনে তেজাস বেশ ইমোশনাল হয়ে পড়ে। সে তার ছোটবেলার একটা ছবিতে তার মাকে কালো টিপ পরতে দেখেছিল, তাই সে আজকেও জিনাতের জন্য এক পাতা কালো টিপ কিনে নিয়ে এসেছে। ছেলের কাছ থেকে প্রথম উপহার পেয়ে জিনাত অনেক ইমোশনাল হয়ে পড়ে। এরপর তেজাস জিনাতকে জানায় যে অ্যালেক্স তার সঙ্গে একটু দেখা করতে চায়। জিনাতও তখন খুশি মনে তার সঙ্গে দেখা করতে রাজি হয়ে যায়। তেজাস যখন বাইরে বেরিয়ে অ্যালেক্সকে বিষয়টা জানায়, সে তো খুশিতে আত্মহারা হয়ে যায়। এত বছর পর মায়ের সঙ্গে দেখা হওয়ার খুশিতে সে মনের আনন্দে শপিং করতে শুরু করে। ওদিকে তেজাস তার পুরো টিমকে নিয়ে কিলারের পরবর্তী মুভমেন্টের অপেক্ষা করতে থাকে। তারা সন্দেহজনক সব দিকেই খোঁজখবর নিয়েছিল, কিন্তু কোথাও থেকে কোনো ক্লু পায়নি। অপেক্ষা করতে করতে রাত পেরিয়ে সকাল হয়ে যায়, কিন্তু কিলারের কোনো হদিশ পাওয়া যায় না। ওদিকে অ্যালেক্স সকাল সকাল মায়ের সঙ্গে দেখা করতে যাওয়ার জন্য রেডি হতে শুরু করে। এরই মাঝে তার বাসার কলিং বেল বেজে উঠলে অ্যালেক্স মনে করে নিশ্চয়ই তেজাস এসেছে, কিন্তু সে জানতো না কিলারের পরবর্তী টার্গেট এবার অ্যালেক্স নিজেই। দরজা খুলে সে বেশ স্বাভাবিকভাবেই তাকে ভেতরে ডেকে নেয়, অর্থাৎ ওই কিলার অ্যালেক্সেরও পরিচিত ছিল। যাই হোক, ভেতরে গিয়ে লোকটা ঠিক একইভাবে অ্যালেক্সের উপর অ্যাটাক করে তাকে মেরে ফেলে, আর তারপর চুপচাপ সেখান থেকে বেরিয়ে যায়। তার কিছুক্ষণের মধ্যেই তেজাস অ্যালেক্সের বাড়িতে পৌঁছে দরজাটা খোলা দেখে একটু অবাক হয়। এরপর যখন সে ভেতরের দিকে তাকায় তখনই তার চোখ একেবারে ছানা বড়া হয়ে যায়। সে ভাবতেও পারেনি কিলার এবার অ্যালেক্সকে টার্গেট করবে। বেচারা তেজাস বুকে পাথর বেঁধে তার ভাইয়ের মতো বন্ধুর সমাধি দেয়, আর সেটা ভিডিও করে তার মাকে নিয়ে গিয়ে দেখায়। জিনা তো সেটা দেখে ভীষণ ভেঙে পড়ে। এরই মাঝে সেই কিলার আবারও জিনাতকে ফোন করে। জিনাত তখন তার সঙ্গে খুব স্বাভাবিকভাবেই কথা বলে এবং তাকে জানায় যে কিলারের পরবর্তী অপারেশন জিনাত নিজ চোখে দেখতে চায়। বহু বছর হয়ে গেছে সে মানুষকে মারার ওই আনন্দটাও অনুভব করতে পারেনি, তাই সে তার শিষ্যের মাধ্যমে আবারও সেই অনুভূতিগুলো পুনর্জীবিত করতে চায়। কিলারও তখন খুশি মনে তার কথা মেনে নেয়। এরপর সে তার নতুন টার্গেট সিলেক্ট করে জিনাতকে ভিডিও কল করে পুরো প্রসেসটা দেখাতে শুরু করে। তেজাসরাও এই সবকিছু দেখছিল। কিলারের এবারের টার্গেট ছিল একজন ডেন্টিস্ট। হানিয়া খুব কৌশলে ওই ডেন্টিস্টের ডিটেলস খুঁজে বের করে এবং তৎক্ষণাৎ তেজাসরা তার টিমকে নিয়ে পৌঁছে যায় ওই লোকেশনে। ততক্ষণে কিলার দড়ি দিয়ে টার্গেটের গলা পেঁচিয়ে ধরেছিল। তবে বাড়াবাড়ি কিছু হওয়ার আগেই তেজাসরা সেখানে পৌঁছে যায়, আর পুলিশকে দেখে কিলার সবকিছু ফেলে সেখান থেকে পালাতে শুরু করে। তেজাস তাকে ধাওয়া করে ঠিকই, কিন্তু দুর্ভাগ্যবশত কিলার তাকে পেছন থেকে আঘাত করে অজ্ঞান করে ফেলে। পরিস্থিতি এমন ছিল যে সে কিলারের চেহারাটাও ঠিকভাবে দেখতে পারেনি। পরদিন একটু সুস্থ হওয়ার পর তেজাস তার মাকে ফোন করলে জিনাত তখন তাকে জানায় যে সে বুঝে গেছে ওই কিলার কে হতে পারে। সেটা শুনে তেজাস একটু অবাক হয়। তখন জিনাত বলে, কিলার যখন ওই ডক্টরকে মারার প্রস্তুতি নিচ্ছিল তখন সে একটা গান গেয়েছিল, আর ঠিক এই গানটাই আমি সুহাসের বাবাকে মারার সময় গেয়েছিলাম। আমি প্রত্যেক টার্গেটকে মারার সময় আলাদা আলাদা গান বাছাই করতাম। তার মানে এই কিলার সুহাসের বাবার সঙ্গে কানেক্টেড, কিন্তু সুহাসের মার বয়স তো তখনই অলরেডি 40 পার হয়ে গিয়েছিল, তাই এখন তো তার পক্ষে এসব করা সম্ভব নয়।
তার মানে সুহাসই এইসব করছে। নিশ্চয় সুহাস ওই রাতে দেশপান্ডেকে দেখেছে আর সেই সবেরই প্রতিশোধ নিচ্ছে। এটা শোনার পর তেজাস সুহাসকে খোঁজার জন্য উঠে পড়ে লাগে। প্রথমে সে চলে যায় সুহাসের মায়ের সঙ্গে দেখা করতে, যে কিনা এখন একটা বৃদ্ধাশ্রমে থাকে। বেচারি এখন ডিমেনশিয়া নামক একটা মানসিক রোগে আক্রান্ত, যার ফলে সে কাউকে মনে রাখতে পারে না। তাই তেজাস যখন তার সামনে যায় সে মনে করে তার ছেলে সুহাস এসেছেন। তখন সে তেজাসকে বলে, সুহাস, তুই তাড়াতাড়ি খেয়ে নে, না হলে তোর বাবা চলে আসবে। আর তুই প্লিজ এসব মেয়েদের মতো শাড়ি পরা, লিপস্টিক লাগানো এসব বন্ধ কর। তুই তো জানিস তোর বাবা এসব পছন্দ করে না, তারপরেও এসব কেন করিস? এসব কথা বলতে বলতে সুহাসের মা অনেক বেশি হাইপার হয়ে গেলে তেজাস সেখান থেকে বেরিয়ে আসে। তবে তার কথা থেকে তেজাস বুঝে গিয়েছিল সুহাস গঠনগত দিক থেকে ছেলে হলেও মন থেকে সে একজন মেয়ে ছিল, আর এই কারণেই তার বাবা তাকে পছন্দ করত না। এরপর তেজাস ওই ডক্টরের সঙ্গে দেখা করতে চলে যায়। তার কাছ থেকে তেজাস তার গার্লফ্রেন্ড শেফালির ব্যাপারে জানতে পারে। তাদের পরিচয় হয়েছিল একটা ক্লাবে। সেখান থেকেই তারা একে অপরকে পছন্দ করতে শুরু করে এবং একদিন শেফালি ওই ডক্টরের সঙ্গে তার বাড়িতে চলে আসে। সেখানে তারা বেশ ঘনিষ্ঠ সময় কাটাতে শুরু করে, কিন্তু একটা পর্যায়ে ডক্টর বুঝতে পারে শেফালি সাধারণ মেয়েদের থেকে একটু আলাদা। সে নিশ্চয়ই জেন্ডার সার্জারি করিয়েছেন। একজন ডক্টর হওয়ার কারণে এই বিষয়গুলো সম্পর্কে আইডিয়া থাকাটা খুব বড় কোনো ব্যাপার নয়। তবে এই বিষয়টা বোঝার পর থেকে ডক্টর শেফালির সঙ্গে আর কোনো সম্পর্ক রাখেনি। সেই দিনের পর গতকালই শেফালির সঙ্গে তার প্রথম দেখা হয়েছে, আর সেই দিনই সে ডক্টরকে মারার চেষ্টা করেছেন। এই কথা শোনার পর তেজাস নিশ্চিত হয়ে যায় যে সুহাস নিশ্চয়ই সার্জারি করিয়ে এখন শেফালি নামে সবাইকে মেরে বেড়াচ্ছে। কিন্তু কে এই শেফালি? এটাই তাদেরকে এখন খুঁজে বের করতে হবে। তেজাস এই বিষয়টা নিয়ে তার টিমের সঙ্গে ডিসকাস করে। তখনই কিলারের বলা একটা কথা জিনাতের মনে পড়ে যায়। কিলার বলেছিল এই সবকিছু সে ভালোবাসার জন্য করছে। তখন অবশ্য জিনাত এটার মানে বুঝতে পারেনি, কিন্তু এখন তার কাছে সবকিছু পরিষ্কার হয়ে গেছে। আসলে সুহাস ওরফে শেফালি সবসময় এটাই চেয়েছে যে মানুষ যেন তাকে তার মতো করে একসেপ্ট করে এবং ভালোবাসে। কিন্তু যখন সে ওই কাঙ্ক্ষিত ভালোবাসাটা পায় না, তখনই সে ওই লোকটাকে মেরে ফেলে। ছোটবেলা থেকেই সুহাস অনেক অত্যাচার সহ্য করে বড় হয়েছে। তাই সে যদি ট্রান্সজেন্ডার নাও হতো, তাহলেও তার পক্ষে এরকম সাইকোপ্যাথিক আচরণ করা অস্বাভাবিক কিছু ছিল না। তারা এসব নিয়ে কথা বলছিল, তার মাঝেই আবারও সুহাসের কল আসে। আর এবার জিনাত তাকে তার আসল নাম ধরে ডাকে। সুহাস জিনাতের ওপর অনেক বিশ্বাস করে তাকে ভিডিও কল করেছিল, তাই জিনাতের দেওয়া ধোকাটা সে কোনোভাবেই মেনে নিতে পারে না। জিনাত তাকে বোঝানোর চেষ্টা করে, কিন্তু সুহাস তার কোনো কথা শোনে না। উল্টো তাকে বলে, আমি আপনাকে অনেক সম্মান করতাম, আর সেই সম্মান থেকেই আমি আপনার ছেলের সব সময় খেয়াল রেখেছি। তাকে সেই ভালোবাসা পাওয়ার ব্যবস্থা করে দিয়েছি যে ভালোবাসার অভাব সে সবসময় বোধ করত। কিন্তু আপনি আমার সেই সম্মানের জায়গাটা রাখলেন না, তাই এবার আমি সবাইকে ধ্বংস করে দেব। কথাটা শুনে জিনাত সহ সবাই ভীষণ অবাক হয়ে যায়। সুহাস কলটা কেটে দেওয়ার পর জিনাত তেজাসকে বলে, সুহাস অবশ্যই তোমার পরিচিত, তোমার খুব কাছের কেউ। এরপর সে জিজ্ঞেস করে, আচ্ছা তুমি কার কাছে সবচেয়ে বেশি ভালোবাসা পাও? তেজাস তখন একটু ভেবে বলে, আমার ওয়াইফ তানভি। জিনাত তখন তাকে জিজ্ঞেস করে, তানভির সঙ্গে তোমার পরিচয় কিভাবে হয়েছিল? কে তোমাদের পরিচয় করিয়েছে? তখনই তেজাসের টনক নড়ে, কারণ তানভির সঙ্গে তাদের পরিচয় করিয়ে দিয়েছিল তাদের কমন ফ্রেন্ড দিব্যা। আর এই দিব্যাই ছিল আসল সুহাস ওরফে শেফালি। বিষয়টা নিশ্চিত হওয়া মাত্রই তেজাস তানভিকে ফোন করে সতর্ক করতে চায়, কিন্তু দুঃখের বিষয় সে কিছু বলার আগেই দিব্যা সেখানে পৌঁছে গিয়েছিল। তানভি নিজেই তাকে দরজা খুলে ভেতরে ডেকে আনে, আর তারপর গিয়ে তেজাসের কলটা রিসিভ করা মাত্রই তেজাস তাকে সবকিছু বলতে শুরু করে। তবে তানভি তাতে কোনো রিয়্যাক্ট করার আগেই দিব্যা তার উপর অ্যাটাক করে দেয়। কিন্তু অদ্ভুত ব্যাপার হলো, অন্যদের মতো সে তানভিকে প্রাণে মারে না, কিডন্যাপ করে অন্য একটা জায়গায় নিয়ে যায়। তানভি তখন তাকে রিকোয়েস্ট করতে থাকে তাকে ছেড়ে দেওয়ার জন্য, কিন্তু দিব্যা তার কোনো কথা শোনে না। তখন তানভি বলে, তুমি আমাকে কেন মারতে চাচ্ছ? আমি তো তোমার বেস্ট ফ্রেন্ড, আর আমি তো তোমার কোনো ক্ষতিও করিনি। তখন দিব্যা বলে, এই সব কিছু হচ্ছে তোমার শাশুড়ির কারণে, আর তোমার শাশুড়ির অপরাধের ফল এখন তোমাকে ভোগ করতে হবে। দিব্যা তানভিকে মারার প্রস্তুতি নেওয়ার পর জিনাতকে ফোন করে শেষবারের মতো তাদের সঙ্গে একবার কথা বলিয়ে দেওয়ার জন্য। তখন জিনাত সরাসরি তাকে একটা অফার দেয় যে, দেখো, তোমার সাথে যেহেতু অন্যায়টা আমি করেছি, তাই শাস্তিটাও আমারই পাওয়া উচিত। তুমি তানভিকে ছেড়ে দাও, তার বদলে আমি তোমার কাছে চলে আসব। তুমি তো আমার সঙ্গে দেখা করতে চেয়েছিলে, এতে তোমার ইচ্ছেও পূরণ হয়ে যাবে, আর তুমি যে আমাকে শাস্তি দিতে চাও সেটাও দিতে পারবে। দিব্যার কাছে তার এই প্রস্তাবটা খুব ভালো লাগে, তাই সে রাজি হয়ে যায়। তবে জিনাতের কথা শুনে তেজাস একটু ঘাবড়ে যায়। সে তার মাকে বলে, কাজটা খুব রিস্কি হয়ে যাবে, কিন্তু জিনাত তবুও দিব্যার কাছে যেতে চায়, কারণ তার কাছে তার ছেলে আর তার পরিবার নিজের থেকেও দামি। এরপর তেজাসরা জিনাতকে দিব্যার কাছে পাঠানোর প্রস্তুতি নিতে শুরু করে। এরই মাঝে পল্লবী এসে তেজাসদেরকে বলে,
আমার কেন যেন মনে হচ্ছে এটা জিনাতের একটা চালাকি, যাতে সে পালাতে পারে। পল্লবীর কথায় যদিও যুক্তি ছিল, কিন্তু তাদের কাছে তো এখন আর দ্বিতীয় কোনো অপশন নেই। তাই তারা জিনাতের পায়ে একটা ট্র্যাকার লাগিয়ে দিব্যার লোকেশনের উদ্দেশ্যে রওনা হয়। দিব্যা তাদেরকে একটা শপিং মলে ডেকে পাঠিয়েছিল এবং শর্ত দিয়েছিল যে ভেতরে শুধুমাত্র তেজাস আর তার মাই যেতে পারবে, তাছাড়া আর কেউ নয়। তেজাস সেই কথা অনুযায়ী জিনাতকে নিয়ে ভেতরে চলে যায় এবং দিব্যার ইনস্ট্রাকশন অনুযায়ী সামনে এগোতে থাকে। একটা পর্যায়ে দিব্যা তেজাসকেও আটকে দেয়, আর তারপর থেকে জিনাত একাই দিব্যার ইনস্ট্রাকশন অনুযায়ী সামনে এগোতে থাকে। পুলিশরা প্রতিনিয়ত আড়াল থেকে তাদেরকে ফলো করছিল, কিন্তু একটা সময় গিয়ে তারাও দিব্যাকে হারিয়ে ফেলে। খুঁজতে খুঁজতে তারা আবারও জিনাতের সিগন্যাল পেয়ে যায় এবং সেই দিকে যেতে শুরু করে। জিনাত ততক্ষণে দিব্যার কাছে পৌঁছে গিয়েছিল। তখন দিব্যা তানভীকে ছেড়ে দেয় আর তার বদলে জিনাতকে হাতকড়া পরিয়ে গাড়িতে বসিয়ে সেখান থেকে পালাতে শুরু করে। এক্সিট পয়েন্টে তেজাসের টিম দাঁড়িয়েছিল ঠিকই, কিন্তু দুর্ভাগ্যবশত দিব্যা অন্য একটা এক্সিট পয়েন্ট দিয়ে পুলিশের পাশ কাটিয়ে সেখান থেকে বেরিয়ে যায়, আর যাওয়ার পথে জিনাতের পায়ে থাকা ওই ট্র্যাকারটাও খুলে ফেলে রেখে যায়। এরই মাঝে তেজাস তানভীর কাছ থেকে জানতে পারে যে দিব্যার সঙ্গে জাইনোকমের কোনো না কোনো কানেকশন আছে, কারণ তানভীকে যেখানে রাখা হয়েছিল সেখানে জাইনোকমের অনেকগুলো লোগো দেখা গেছে। তেজাসরা তখন এই সূত্র ধরে দিব্যাকে খুঁজতে শুরু করে। আর অন্যদিকে জিনাত দিব্যার কাছ থেকে তার সুহাস থেকে শেফালি হওয়ার গল্পটা জানতে চায়। তখন দিব্যা বলে, আমি তো মন থেকে কখনো সুহাস ছিলামই না, শুধু একটা ছেলের শরীরে আটকা পড়ে গিয়েছিলাম। এরপর একদিন সাহস দেখিয়ে আমি সার্জারি করাই আর একটা নতুন জীবন শুরু করি। একটা ভালো কোম্পানিতে চাকরি পাই আমি, নতুন বন্ধুও তৈরি হয় আমার। ঘটনাক্রমে সে জাইনোকম টেকনোলজিতেই চাকরি করত এবং আরও অদ্ভুত ব্যাপার হলো, পুনে কোর্টের ওই রেকর্ড রেজিস্টার করার সময় জিনাতের কেস ফাইলটা তার ভাগ্যেই পড়েছিল। দেশপান্ডে সুহাসের বাবাকে মেরে তাকে একটা নতুন জীবন দিয়েছিল, আর তাই সে সবসময় মনে মনে দেশপান্ডের প্রতি ভীষণ কৃতজ্ঞ ছিল। এরপর যখন সে জানতে পারে দেশপান্ডে জিনাত নামে বেঁচে আছে, তখন দিব্যা তার সঙ্গে দেখা করার জন্য মরিয়া হয়ে ওঠে। সে জেলের কনস্টেবলকে ঘুষ দিয়ে জিনাতের ব্যাপারে সম্পূর্ণ ডিটেলস বের করে নেয় এবং তারপর সেটা স্টাডি করে উপলব্ধি করতে পারে যে জিনাত আসলে কিভাবে সিরিয়াল কিলার হলো আর কেনই বা হলো। জিনাতের জীবনের আসল রহস্য জানার পর দিব্যার মনে তার প্রতি সিম্প্যাথি আরও বেড়ে যায়, আর তখন সে সিদ্ধান্ত নেয় জিনাত তাকে জীবনে যে খুশি দিয়েছে সেই খুশি সে জিনাতের পরিবারকে ফিরিয়ে দেবে। আর তাই সে তেজাসের সঙ্গে বন্ধুত্ব করে এবং তার সঙ্গে তানভীর বিয়ে দিয়ে দেয়। বিয়ের পরেও সে সবসময় তেজাস আর তানভীর খেয়াল রাখত, যাতে তাদের কোনো রকম কোনো সমস্যা না হয়। সবকিছু ভালোই চলছিল। দিব্যার সাথে একটা ছেলের রিলেশনও হয়, কিন্তু যখন সেই ছেলেটা দিব্যার সত্যিটা জানতে পারে তখন সে রাগের মাথায় দিব্যাকে অনেক মারধর করে। এরপর তাকে আধমরা অবস্থায় ফেলে রেখে ছেড়ে চলে যায়। এটা দিব্যা বেচারি অনেক কষ্ট পায়, এমনকি তার শরীর এত বাজেভাবে আহত হয়েছিল যে তার সার্জারিটাও নষ্ট হয়ে যায়। ওই সময়টাতে দিব্যা অনেক কষ্ট ভোগ করেছেন। সে সুইসাইড করারও চেষ্টা করেছেন, কিন্তু পরে তার মধ্যে থাকা রাক্ষসটা মাথা চাড়া দিয়ে ওঠে। আর তারপর থেকে শুরু হয় সিরিয়াল কিলিংয়ের সূত্রপাত, এবং এই সিরিয়াল কিলিংয়ের আইডিয়াটাও তার মাথায় এসেছিল জিনাতের কাছ থেকেই। তারপর থেকে সে জিনাতকে তার আইডল মানতে শুরু করে। এসব কথা শুনে জিনাত খুবই ইমোশনাল হয়ে পড়ে। এরই মাঝে তেজাসরা দিব্যার লোকেশন খুঁজে বের করে সেখানকার উদ্দেশ্যে রওনা হয়। সেখানে গিয়ে সত্যি সত্যি তারা দিব্যাকে খুঁজেও পায়, কিন্তু সেখানে জিনাত কোথাও ছিল না। সবাই প্রথমে ভেবেছিল জিনাত হয়তো পালিয়ে গেছে, কিন্তু দিব্যা একটু সুস্থ হওয়ার পর তেজাসকে জানায় যে জিনাত পালায়নি, বরং তার শেষ কাজটা কমপ্লিট করতে গেছে। সেটা শুনে তেজাস বেশ অবাক হয়। আর এখানেই গল্পের আরও একটা রহস্য সামনে আসে। জেল থেকে বেরোনোর পর জিনাত যে বাড়িটার ওপর নজর রাখছিল সেটা ছিল তার নিজের বাবার বাড়ি। এরপর সে দিব্যার হাত থেকে মুক্ত হয়ে পৌঁছে যায় তার বাবার কাছে, কিন্তু তার বাবা তাকে দেখে খুশি হওয়ার বদলে আরো ভয় পেয়ে যায়। আর তার এই ভয়ের পেছনে লুকিয়ে আছে অতীতের এক ভয়ঙ্কর রহস্য। আমরা দেখেছিলাম জিনাত স্বপ্নে একটা সিংহের লকেট পরা মানুষকে দেখে ঘাবড়ে গেছে। লোকটা আর কেউ নয়, বরং তার বাবা ছিল। ওই জঘন্য মানসিকতার লোকটা নিজের আপন মেয়েকেই শারীরিকভাবে শোষণ করত, আর বাচ্চা মেয়েটা চুপচাপ সেটা সহ্য করত। তবে সেই দিন জিনাত অর্থাৎ সীমার মা সেটা দেখে ফেলে। সে এটা নিয়ে তার স্বামীর সঙ্গে ঝগড়া শুরু করে। সে পুলিশকে খবর দিতে চায়। তখন সীমার বাবা রাগের মাথায় তার মাকে গলা টিপে মেরে ফেলে। বাবার অত্যাচার আর মায়ের মৃত্যুর শোকে জিনাত একেবারে পাগলের মতো হয়ে যায়। ট্রিটমেন্টের মাধ্যমে অতীতের অনেক কিছুই সে ভুলে গিয়েছিল। তবে জেলে যাওয়ার পর যখন তাকে আবারও সাইক্রাইটিক ট্রিটমেন্ট দেওয়া হয়, তখন অতীতের কথাগুলো আবারও তার মনে পড়ে যায়, এবং তখন থেকেই সে তার বাবার ওপর প্রতিশোধ নেওয়ার জন্য অপেক্ষা করতে থাকে। আজ সেই সুযোগটা হাতে পেয়ে জিনাত যখন তার বাবার উপর অ্যাটাক করতে যায়, তখন তার বাবা তার কাছে হাতজোড় করে ক্ষমা চাইতে থাকে, কিন্তু জিনাত তাকে ক্ষমা করে না। সে যখন তার গলা পেঁচিয়ে তাকে মারতেই যাচ্ছিল, তখনই তেজাস সেখানে পৌঁছে যায়।
নিজের নানার ওপর তেজাসের এত রাগ হয়েছিল যে সে নিজেই গুলি করে তার নানাকে মারতে চাচ্ছিল, কিন্তু জিনাত তাকে আটকায়। জিনাতের বাবা এই অপমান সহ্য করতে না পেরে নিজেই বারান্দা থেকে ঝাঁপ দিয়ে সুইসাইড করে নেয়। এরপর জিনাতকে আবারও জেলে শিফট করার প্রস্তুতি নেওয়া হয়। সেদিন তেজাস নিজেই তার মাকে নিয়ে জেলের উদ্দেশ্যে রওনা হয়। তার পেছনেই তার টিম গাড়ি নিয়ে যাচ্ছিল, কিন্তু হঠাৎ করেই তারা দেখতে পায় তেজাসের গাড়িটা অন্য রাস্তায় ঢুকে পড়েছে। তারা দ্রুত গাড়িটা ফলো করে সেখানে গিয়ে দেখে জিনাত তেজাসের হাতে হাতকড়া পরিয়ে গাড়ির সঙ্গে আটকে রেখে সেখান থেকে পালিয়ে গেছে। পুলিশরা তখন তাকে ধরার জন্য উঠে পড়ে লাগে। আর এখানেই গল্পটা শেষ হয়ে যায়। পুলিশ কি জিনাতকে আবারও ধরতে পারবে? আর সে এভাবে পালিয়েই বা গেল কেন? তার কি এখনো কোনো কাজ করা বাকি আছে, নাকি সে নতুন করে আবারও কোনো সিরিয়াল কিলিং এর ধারার সূচনা করতে চলেছে? এই সমস্ত প্রশ্নকে সামনে রেখে যেহেতু গল্পটা শেষ হয়েছে, তাই তাই আশা করা যায় আমরা হয়তো সামনে এই সিরিজের দ্বিতীয় পার্ট পেতে পারি। আজকের গল্পটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে তাহলে পরবর্তী পার্ট রিলিজ হওয়া মাত্রই তার গল্প নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে যাব। ততদিন আপনারা আমাদের চ্যানেলের অন্যান্য গল্পগুলো এনজয় করতে থাকুন। সবাই ভালো থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।